বউ, চোখের পানি ফেলবেন না। আপনি আমার ওয়াইফ, আপনার চোখে পানি আসবে এমন কোনো কিছু আমি হতে দিব না। ধন্যবাদ। আমি আর কাঁদবো না। কার জন্য কাঁদবো? যে কিনা আমাকে পেছন থেকে আঘাত করেছে তার জন্য চোখের পানি ফেলা জীবনে বড় ভুল। মীরার কথা শুনে রাব্বি উঠে বলল, একটা বাচ্চা ছেলেকে বিয়ে করে কি ঢং করা নিয়েছে। কিসের বাচ্চা? ওই তো জন্ম নিবন্ধন দেখলাম 2007 জন্মগ্রহণ করছো, আর তোমার বউ 1999 জন্মগ্রহণ করেছে। রাব্বির কথা শুনে মীরা কিছুটা থমকে গেল। মীরার কয়েক পা পিছিয়ে যেতে আরাফ হাত ধরে বলল, তাতে কি যায় আসে? আমরা স্বামী স্ত্রী, আমাদের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। এখানে বয়সের জন্য কি এই সম্পর্ক ছোট হয়ে যাচ্ছে নাকি? বাচ্চা পোলাপান মাথায় ঢুকিয়ে রাখ, আমার সাথে লাগিস না, তোর জন্য ভালো হবে না। আরাফ আঙুল ধরে নামিয়ে দিয়ে বলল, আমি সম্পর্ক আপনার বড় ভাইরা সম্মান দিন। বউ থাকেন, আমাকে বের হতে হবে। আপনার ফোনটা দেন তো। আরাফকে ফোন দিল। লক খুলে দিলে আরাফ ওর নাম্বার সেভ করে দিয়ে বলল, এইটা আমার নাম্বার, দরকার হইলে আমাকে কল দিয়েন। আমাকে বাসায় যেতে হবে, দাদিমার মেডিসিন কিনে নিয়ে যাওয়া লাগবে। আরাফ মুখের মাস্ক খুলে মীরার কপালে চুমু দিল। সবাই মিটে মিটে হাসতে লাগলো। আরাফের মুখ দেখে সবাই অবাক হয়ে গেল। কিছু কিছু মেয়েরা বলতে লাগলো, কি কিউট ছেলে, মীরা তো জিতে গেল। এই রাব্বির থেকে ওর হাজবেন্ডকে দেখে আমি তো ফিদা। মেয়েরা আরাফের প্রশংসায় পঞ্চমুখ হতে লাগলো। আরাফ যেতে নিলে রাব্বির পেটের নিচের দিকে হাত দিতে গেলে রাব্বি চমকে উঠলে আরাফ বাঁকা হেসে মাথায় হাত দিয়ে চলে গেল। মীরা মিটে মিটে হাসতে লাগলো। আরাফ চলে গেল। মীরা ওখান থেকে বের হয়ে গেল। 2 দিন পর আরাফ ওর দাদিমাকে ধরে বলল, দাদিমা, ওইখানে না গেলে হয় না? না, অনেক দিন ধরে বলছে। জানিস তো, তোর ফুফি অল্পতে রেগে যায়। তুই নিজের খেয়াল রাখিস দাদু ভাই, ঠিক মতো খাওয়া দাওয়া করিস দাদু ভাই। ওকে, তুমি সাবধানে থেকো। ঠিক আছে, 1 সপ্তাহ পর আমাকে নিয়ে যাস। ওকে। আরাফ ওর দাদিমাকে গাড়িতে তুলে দিয়ে নিজে সাইকেল নিয়ে বের হয়ে গেল। ডেলিভারি দিতে লাগলো। লাস্টে একটা ডেলিভারি দেখে আরাফ বলতে লাগলো, এইটা দিয়ে কিছু খেয়ে নিতে হবে, মাথাটা চক্কর দিচ্ছে। আরাফ কথাটা বলে সাইকেলের সাইডে রেখে গেটের সামনে গেল। আরাফ বলে ওঠে, আয়াত ম্যামের নামে পার্সেল ছিল। আরাফের কথা শুনে আরাফকে ভিতরে যেতে দিল। আরাফ পার্সেল নিয়ে সদর দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিতে লাগলো। আরাফ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে লাগলো। আরাফ আয়াতকে কল দিতে লাগলো। কল রিসিভ করলো। দরজা খুলে দিলে আরাফ বলে ওঠে, আয়াত ম্যামের পার্সেল। আরাফের কথা শুনে কাজের লোকটা বলে ওঠে, আমি ম্যামকে জানাচ্ছি। কাজের লোককে পেছন থেকে কে বলে ওঠে, কে এসেছে? মীরার আম্মু কথাটা বলে এগিয়ে আসলে আরাফকে দেখলো। আরাফ চমকে উঠলো। আরাফ বলে উঠলো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভিতরে আছো? এখানে ঠিকানা কিভাবে জানলে? জি, এইটা আপনাদের বাসা? হ্যাঁ, কেন তুমি জানো না? না, আচ্ছা যাই হোক। ম্যাম, আয়াতকে, ওনাকে কল দিচ্ছি, ধরে না তো। আম্মু, কে এসেছে? আরাফকে দেখে মাহি বলে ওঠে, ও আচ্ছা, চলে এসেছে। তাহলে আম্মু নাও, তোমার বড় খরচামাই চলে এসেছে। ওরে শালিকা যে। আরাফ কথাগুলো বলে আয়াতকে কল দিলে রিসিভ করলো কলটা। মীরার আম্মু বলল, ভিতরে আসো, এভাবে দরজায় দাঁড়িয়ে থেকো না, এইটাই খারাপ দেখাচ্ছে। জি ম্যাম। 1 গ্লাস পানি হবে, অনেক পিপাসা পেয়েছে। ভিতরে আসো। মীরার আম্মুর কথা শুনে আরাফ ভিতরে গেল। বসতে বলে আয়াত কল দিলে কল রিসিভ করতে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। আয়াত নিচে এসে বলল, আমার পার্সেল? আপনি আয়াত? জি। ম্যাম, আপনার পার্সেল, আর এখানে সাইন করে দেন। এটা সেই ছেলেটা না? কণ্ঠ শুনে তো তাই মনে হচ্ছে। আরে ছোট ভাইরা যে। ঠিক ধরেছি, চলে এসেছো। দোলা ভাই চিনেন নাকি? তুই তো ছিলি না, তাই চেনস না। এটা হইল। মাহি কিছু বলতে যাবে, সাথে সাথে মীরা বাসার ভিতর ঢুকলো। আরাফকে পানির গ্লাস এগিয়ে দিলে আরাফ মাস্ক খুলে সোফায় বসে পানি খেতে লাগলো। মীরা আরাফকে দেখে বলল, আরাফ, আরাফ গ্লাসটা টি টেবিলের উপরে রেখে মীরাকে দেখে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম বিবিজান। এ ছেলে কি বলো? ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? এই বাসা কিভাবে চিনলে? চিনতাম না তো, ওনার পার্সেল দিতে এসেছি। দেখি শাশুড়ি আম্মু,
তখন জানতাম আপনার বাসা। ও আচ্ছা, তুমি হোম ডেলিভারিও করো? হুম, যখন যেই কাজ পাই সব করি। তোমার পার্সেল দেওয়া শেষ নাকি? এইটাই লাস্ট পার্সেল ছিল, এখন গিয়ে জমা দিয়ে বাসায় যাব। বাসা কই তোমার? বস্তিতে 3 নাম্বার গলির ডানে একটা ভাঙা দরজা আছে। 102 নাম্বার বাসাটা আমাদের। ও আচ্ছা। ওকে, ভালো থাকবেন, আসছি। আচ্ছা শোনো, জি বলেন। কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার সাথে কার? এ ছেলে। আপু তোমার হাজবেন্ড কিভাবে হয়? ওই তো তাহলে তোমার অনেক ছোট। তোমার বাসায় কে কে আছে? দাদিমা, চাচা চাচি, চাচাতো ভাই বোন আর আমি। তুমি এখানে থাকলে কোনো সমস্যা আছে? ঘর জামাই, আমি থাকতে পারবো না। আমার দাদিমা ছাড়া দুনিয়াতে কেউ নাই। ওনাকে ছাড়া আমি কোনো জায়গায় থাকতে পারবো না। ও আচ্ছা, তা তুমি 20 লাখ টাকা চাইছিলে, টাকাটা কি আজই নেবে নাকি? ইয়ে মানে 8 লাখ লাগবে না, 2 লাখ গোছানো হয়ে গেছে। এত টাকা দিয়ে কি করবে? আমার দাদিমা অপারেশন আছে, ওনার অপারেশনের জন্য টাকা গোছাচ্ছি। এই কার্ডটা রাখো, এখানে 30 লাখ টাকা আছে। মীরার কথা শুনে আরাফ অবাক হয়ে গেল। আরাফ বলে ওঠে, 30 লাখ? না না, এত টাকা আমি নিতে পারবো না। আপনি যদি আমাকে 8 লাখ কর্জ দেন, আমি আস্তে আস্তে আপনাকে টাকা ফিরিয়ে দিতে পারবো। থাক, আমাকে চেনে না, আমাকে বিশ্বাস করে কর্জ দেওয়া ঠিক হবে না। থাকেন, আমি আসছি। শোনো, জি বলেন। এই কার্ড নাও, এই টাকাটা নাও, তোমার দাদিমার অপারেশন করো, আর যা লাগে আমাকে বলো, আমি দিয়ে দিব। 30 লাখ টাকা নেওয়া সম্ভব না। যদি দেন তাহলে 8 লাখ দিলে হবে, ওইটা আমি ফিরিয়ে দিতে পারবো। 30 লাখ টাকা আমার দরকার নাই। আরাফের কথা শুনে মীরার রাগ হলো। মীরা ধমকের সুরে বলল, আমি এইটা তোমাকে দিচ্ছি অপারেশনের জন্য, এইটার জন্য তোমাকে টাকা ফেরত দিতে হবে না। তুমি আমার হাজবেন্ড, আমি চাই না তুমি এইসব ডেলিভারির কাজ করো। আগামীকাল থেকে কলেজে যাবে, যা খরচ আমি বহন করব। আমার কথা বুঝতে পারছো? মীরার ধমক পেয়ে আরাফ চমকে গেল। আরাফ বলে ওঠে, বউয়ের টাকায় পড়াশোনা করার কোনো ইচ্ছে আমার নাই। আমার কথায় রাগ করবেন না। আমার হাত পা সুস্থ আছে, আমি পঙ্গু না, বা হাত নাই যে বউয়ের টাকায় চলতে হবে। আমি গরিব হতে পারি, তাই বলে বউয়ের টাকা নিয়ে ফুটানি করার মতো মানুষ আমি না। ভালো থাকবেন। আরাফ কথাটা বলে চলে যেতে লাগলো। আরাফের কথা শুনে মাহিরা বি মুখ ভেঙচি দিল। হঠাৎ করে আরাফের সামনে একজন পড়লে আরাফকে বলো, আরাফ, কেমন আছো? এখানে কি করছো? পার্সেল ডেলিভারি দিতে এসেছো নাকি? জি। তোমার দাদিমা কেমন আছেন? আর উনি কি করছেন এখন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আজকে ফপির বাসায় গেছে। গুড, তাহলে তুমি আজ একা। রাতে বাসায় আসো, আড্ডা দেওয়া যাবে। রূপা কথাটা বলে আরাফের কলার ঠিক করে দিতে লাগলো। রূপার মুখের ভঙ্গি দেখে মীরা হাত মুঠো করে নিল। আরাফ হাত সরিয়ে দিয়ে ওই জায়গাটায় পরিষ্কার করতে করতে বলল, আপনি ডাক্তারের মতো থাকেন। আমি আপনার বন্ধু না যে আপনার সাথে আড্ডা দিব। আরে রেগে যাচ্ছ কেন? তুমি একা বাসায় থাকবে, আমিও বাসায় একা। তুমি আসলে দুইজনে আড্ডা দিতাম, দুইজনের সময় কেটে যেত। সময় কাটানোর কোনো দরকার আমার নাই, আমি একা থাকতে পছন্দ করি। আরাফের বুকের সামনে থেকে শার্ট ধরে নিজের কাছে নিয়ে এসে আঙুল দিয়ে গালে স্পর্শ করে বলতে লাগলো, এত রেগে যাও কেন? তোমার জায়গায় অন্য ছেলেরা হলে লাফই আসতো, আর তুমি নিজেকে কি ভাবো? আরাফ রূপার হাত সরিয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলল, আমি অন্য ছেলে না, আমি আরাফ। আর যে লাফিয়ে যায় তাকে নিয়ে গিয়ে আড্ডা দেন। আরাফ সরিয়ে দিয়ে চলে গেল। বের হয়ে গেল। রূপা বলে ওঠে, এত তেজ দেখিও না। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে টাকার ব্যবস্থা করে দিতে পারবো। আপনার কাছ থেকে আমার টাকার ব্যবস্থা করে নিতে হবে না। আরাফ চলে গেল। রূপা রাগে গজগজ করতে লাগলো। তখন রাব্বি বলে ওঠে, আপু, তুমি ওই ছেলেকে চেনো নাকি? ওর মতো ডেলিভার বয়কে তুমি বাসায় ডাকছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রাব্বির কথা শুনে রূপা থাপ্পড় মারতে গিয়ে হাত নামিয়ে নিয়ে বলল, নিজের অকাতের ভিতরে থাকো। আমি কি করলাম না করলাম সেটা তোকে বলতে হবে না। আপু, তুমি ওই ডেলিভারের জন্য আমাকে মারতে নিলে? ওই ফকিনির বাচ্চা একটা। তুমি জানো ওই লোভী একটা ছেলে
রাব্বির কথা শুনে রূপা থাপ্পড় মেরে দিলে রাব্বি গালে হাত দিয়ে তাকালে রূপা বলে ওঠে, ওর ব্যাপারে আমাকে বলতে আসিস না। ওর মতো ছেলে হাজারে একটাই হয়। ওইটুকু ছেলে সারাদিন কাজ করে নিজের পড়াশোনা, দাদিমার মেডিসিন কিনে দেয়, দাদিমার দেখভাল করে। ওর মতো ছেলে লাখে একটা। আর তাকে কিনা বলে ফকিন্নি, লোভী, থাপ্পড় মেরে ঘুরিয়ে দেব। তুমি জানো ওই কি করছে? কিছু জানা লাগবে না, আমি জানি। আর যাই হোক, ওই কোনো অন্যায় কিছু করবে না, তাই আমার তোর থেকে কিচ্ছু শোনা লাগবে না। যাই হোক, মীরা আমাকে ডাকছিলে? ওর দাদির চিকিৎসা তুমি করছো? হ্যাঁ, কেন? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ চিনি। শোনো, এতিমখানায় তোমাদের টিম নিয়ে যাও, ওদের দেখে মেডিসিন দিয়ে আসবে। হ্যাঁ যাব, মিটিংয়ে সব শুনেছি। আর আমার ভাইয়ের জন্য লজ্জিত। বাদ দাও। আচ্ছা, যে ছেলেটা গেল ওর বিষয়ে আমাকে কিছু তথ্য দিতে পারবে? কার? আরাফের? বসো। রূপা বসলে চা ইশারা করলে কাজে লোক বানিয়ে নিয়ে এলো, দিল মীরার সাথে। সবাই বসলো। মীরা রূপার দিকে তাকিয়ে বলল, ওই ছেলের সম্পর্কে কি কি জানো আমাকে একটু বলো তো। তুমি কি ওকে সাহায্য করতে চাচ্ছ নাকি? ওই রকমই। ও, তাহলে বলি। বাট ওই ডোনেশন নেবে কিনা জানি না। কেন নিবে না? ওই মানুষ হিসাবে অনেক ভালো মানুষ। আমি ওর চাচাতো বোনের সাথে একসাথে পড়াশোনা করছি। ওদের বাসায় আগে যেতাম, সেই অনুযায়ী ওকে চিনি। ওর বাবা মা নেই, দাদি ওকে মানুষ করতেছে। আর চাচা চাচি ফালতু মানুষ, ওকে অনেক অত্যাচার করতো আগে। কি অত্যাচার করতো? কেন? দাদিমা ওর পিছনে সব খরচ করত, সবার থেকে ওকে সবাই ভালোবাসতো। এইসব ওদের পছন্দ হতো না, আর ওদের সংসারে আনাটুনি লেগেই থাকতো। এখন ওর চাচাতো ভাই তোমাদের কোম্পানিতে কর্মচারী। এখন মোটামুটি ভালোভাবেই সংসার চলছে। ওর দাদি আর ওই আলাদা খায়। ওর দাদিমার পেটে একটা অপারেশন করলে উনি বাঁচবে, নাইলে বেশি দিন বাঁচবে না। তাই ওই ওর দাদিমাকে আর কোনো কাজ করতে দেয় না। ওই বাড়ির কাজ থেকে শুরু করে বাইরের সব কাজ করে। ছেলেটাকে যত দেখি তত অবাক হই। ওর কাজ কাম দেখে মনে হয় ও একটা রোবট। ওর ভিতরে যেন কোনো ক্লান্তি নেই। এখন টাকা লাগবে অনেক, আরো পরিশ্রমও করছে। টাকা গোছাচ্ছে নিজে না খেয়ে, টাকা গোছাচ্ছে চিকিৎসার জন্য। ওকে ডোনেশন দিলে ভালোই হবে। ও আচ্ছা, ওর চরিত্র মানে? আর লোভ কেমন টাকার প্রতি? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় শুনছি। ও ছোট মানুষ, মানুষ হিসাবে বেশ বুদ্ধি ওর আছে। ওই অনেক ভালো একটা ছেলে। ওর চেহারা হয়তো দেখেননি, ওর চেহারাটা মাশাল্লাহ। ওর চেহারা দেখে যে কোনো মেয়ে একেবারে প্রেমে পড়ে যাবে। ওকে অনেকজন অনেক সুযোগ দিয়েছে, মানে ঘন্টা, তাও ওই রাজি হয় নাই। ওর দিকে অনেক মেয়ের নজর। ওইসব পাত্তা দেয় না। চরিত্র ভালো আছে আর সৎ পথে চলে। ওর নামে কোনো ব্যাড রিপোর্ট আজ পর্যন্ত পায়নি। ও আচ্ছা, শোনো, তুমি ওর দাদিমার চিকিৎসা করো। তোমাকে কিছু বলি, মনোযোগ দিয়ে শোনো। মীরা ওর দাদির চিকিৎসার জন্য টাকা দিয়ে প্ল্যান বলতে লাগলো। প্ল্যান শুনে রূপা বলে ওঠে, এইটা তো গুড আইডিয়া। বাট আমি যদি বলি যে আমি এইটা খরচ চালাবো, ও জীবনেও নেবে না। কেন? তোমাকে তো ওই চেনে, সমস্যা কি? ওইটা বাদ দাও, শোনো, আমি ডোনেশনের কথা বলবো, দেখি কি বলে। আর বেশি তেজ, এই জন্য মেজাজ হয়, এই জন্য মেজাজ খারাপ হয়। বাচ্চা পোলাপাইন বড়দের থেকে বেশি বুঝে। বাদ দাও, ডোনেশনের কথা বলো। ওকে। রূপা কিছুক্ষণ কথা বলে চলে গেল। সন্ধ্যার দিকে আরো ব্রিজের উপরে বসে থেকে কিছু বাচ্চাদের সাথে খেলা করছিল। বাচ্চাগুলো আরাফের দিকে দুষ্টুমি করছিল। হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো। আরাফ ওদিকে পাত্তা না দিয়ে ওদের সাথে দুষ্টুমি করতে লাগলো। গাড়ি থেকে একজন নেমে বলল, স্যার, আপনাকে ম্যাম ডাকে। আরাফ উঠে গাড়ির সামনে গেল। আরাফ দেখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কবে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। খালা কেমন আছে? জি ভালো। শুনলাম তোমার নাকি টাকার প্রয়োজন। দরকার নাই। এইখানে 15 লাখ টাকা আছে, এটা নিয়ে খরচ চালাও। ম্যাম, আপনার স্বামীর টাকা আপনি এভাবে নষ্ট করতে পারেন না। আমার দাদিমার চিকিৎসার টাকা আমি চালাতে পারবো। আরাফ, ভালো থাকবেন।
আরাফ গাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। আম্মু রেগে বলল, এত জিদ্দি কেন হয়েছ? একটা কথা কেন শোনো না? বাপের মতো জিদ্দি হয়েছ। ম্যাম আমি এতিম, আমার বাবা মা কেউ নাই। আরাফের কথা শুনে আম্মু চুপ হয়ে গেল। আরাফ বাচ্চাদের থেকে বিদায় নিয়ে আনমনে হাঁটতে লাগলো। আরাফ ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। আরাফ কান্না করছে আর ওর আব্বু আম্মুকে বলছে, আম্মু আব্বু তোমরা এই কাগজে সাইন দিও না। আমি শুনেছি এই কাগজে সাইন দিলে আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। আমার আব্বু আম্মু দুইজনকে লাগবে, দয়া করে সাইন করো না। আরাফের কথা শুনে আরাফের আম্মু চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি আমার সাথে থাকবে। না, তুমি আমার সাথে থাকবে। তোমার আন্টি তোমাকে অনেক ভালোবাসে। তুমি আমার সাথে আর তোমার আন্টির সাথে থাকবে। আমার তোমাদেরকে লাগবে, একসাথে লাগবে, না হইলে আমার কাউকে লাগবে না। আরাফ কথাটা বলে দুইজন গুরুত্বপূর্ণ না দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিল। আরাফের দাদিমা নানি ধপাস করে পড়ে গেল। দুজনের চোখে পানি গড়িয়ে পড়লো। আরাফের আব্বু আম্মু দুই দিক থেকে আরাফকে টেনে বলতে লাগলো, আরাফ, তুমি আমার সাথে যাবে। না আরাফ, তুমি আমার সাথে যাবে। দুজনে টানাটনি দেখে দাদিমা উঠে দুজনের গালে থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে বলো, তোমরা দুইজন চোখের সামনে থেকে চলে যাও। আজ থেকে তোমরা দুইজন আরাফের জন্য মৃত। আরাফ, আজ থেকে তুমি এতিম। তোমার কোনো বাবা মা নেই। আমি তোমার দাদিমা, আমি তোমার বন্ধু, আমি তোমার বাবা মা। আরাফ জড়িয়ে ধরে কান্না করতে করতে বলো, কাকি বলেছিল এখানে সাইন করলে নাকি তারা আর আমার সাথে একসাথে থাকবে না। আমি এত করে বুঝলাম দাদিমা, ওরা শুনলো না। দাদিমা আমি ওদের কারোর সাথে যাব না। আই হেট ইউ। আরাফকে কেউ ধাক্কা দিলে আরাফ ভাবনা জগৎ থেকে ফেরত আসলে দেখে কেউ ওর বুকের উপরে। আরাফ মাথায় ব্যথা পেল। মেয়েটা বলতে লাগলো, এই তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তায় কিভাবে হাঁটো? নেশা করছো নাকি? আরাফ মীরার কণ্ঠ শুনে মীরাকে সাথে নিয়ে উঠে বলো, আপনি কখন এখানে আসলেন? পাগল নাকি? রাস্তার মাঝখানে কে যায়? আর একটুর জন্য গাড়ির সাথে ধাক্কা লাগতো। আমি যদি এসে টান না দিতাম তাহলে কি হইতো? মীরার কথা শুনে আরাফ মুখে হাসি ফুটে উঠল। আরাফ মীরাকে বুকের সাথে জড়িয়ে নিলে মীরা চমকে উঠল। ওর কথা থেমে গেল। আরাফের বুকের ধুকধুক শব্দ কানে আসলো। আরাফ মীরাকে বলো, একজন এতিম মারা গেলে কিছু যায় আসে না এই দুনিয়াতে। রেগে আরাফের বুকে মারতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমার হাজবেন্ড, তোমার কিছু হইলে আমার কিছু যায় আসে। মীরার কথা শুনে আরাফের মুখে হাসি ফুটে উঠল। আরাফ মীরার কপালে চুমু দিয়ে বলো, কোথাও যাচ্ছিলেন নাকি? বাসায় যাচ্ছিলাম। আর কিছু সময় থাকতে পারবেন? কেন? আপনাকে নিয়ে চাঁদ দেখতাম। ওকে, গাড়িতে ওঠো। গাড়িতে না, নিচে নামবো। নিচে অনেক সুন্দর জায়গা আছে, চলেন। গাড়িটা এক জায়গায় রাখলে ভালো হতো। নিচে যাওয়া যাবে? তাহলে আসো। আরাফ মীরার সাথে যেতে লাগলো। গাড়িতে উঠলে মীরা ড্রাইভ করতে লাগলো। আরাফ নিয়ে যাও রাস্তা দেখিয়ে দিল। মীরা বেশ অবাক হয়ে গেল। মীরা বলে ওঠে, আমি তো জানতাম না এখন থেকে নিচে গাড়ি নেওয়া যায়। জানবেন কিভাবে? সব সময় তো গাড়ি উপরের দিক দিয়ে নিয়ে যান। আরাফের কথা শুনে মীরা ভ্রু কুচকে তাকালে। আরাফ ছোটে কিস করতে গিয়েও থেমে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। মীরা মুখের কোণে হাসি ফুটে উঠল। মীরা গাড়ি থেকে নামলো। আরাফ কিছুটা নদীর কাছে গিয়ে বড় পাথরের উপরে গিয়ে বসলো। মীরা আরাফের পাশে বসলো। আরাফ দুই হাত পিছনের দিক দিয়ে পাথরে হাত রেখে উপরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। মীরা আরাফকে বলল, মাস্কটা খোলো, এখানে আমি তো আছি, আর তো কেউ নেই। আরাফ মুখে মাস্ক খুলে ফেললো। মীরা আরাফের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। আরাফ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, কেমন লাগছে এখানে? ঠান্ডা হাওয়ার সাথে খোলা আকাশ, পানির ঢেউ শব্দ, সব মিলে কেমন লাগছে আপনার? সাথে আমার প্রিয়জন যেহেতু আছে সেখানে প্রকাশ করা লাগবে না। কেমন লাগছে আমার? আরাফ মীরার কথা শুনে হেসে তাকালে মীরার বুকে স্পন্দন বেড়ে যেতে লাগলো। বুকে হাত দিয়ে আরাফের দিকে তাকালো। আরাফ মীরার দিকে তাকাতে মীরার সাথে সাথে আরাফের মাথার পিছনে ধরে দুই ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আরাফ যেন চোখ বড় বড় করে ফেলো। আরাফের লজ্জাও লাগতে লাগলো, আবার ভালোও লাগছে। আরাফ মীরার কোমরের দিকে
আঘাতে হাত কাঁপতে লাগলো। মীরা বুঝতে পেরে ওই হাতটা নিজের কোমরের উপরে দিলে আরব থমকে গেল। আরব মীরাকে টান দিয়ে নিজের কোলের উপরে বসিয়ে নিয়ে কিস করতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিলে দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মীরা আরাফের চুলগুলো এলোমেলো করে দিতে লাগলো আর বলল, তোমার ভুবন ভরা হাসি আমাকে মাতাল করে দিচ্ছে। তাই? আরাফ, তুমি আমাকে কখনো ধোকা দিবে না তো? রাব্বির মতো আমাকে ঠকাবে না তো? মীরার কথা শুনে আরব চুপ হয়ে গেল। আরব মীরার দিকে তাকাতে দেখলো প্রশ্নের উত্তর জানার জন্য আগ্রহ নিয়ে আছে। এমন কিছু আশা করছে যাতে তার মন ভালো হয়ে যায়। আরব মীরার হাত ধরে বলল, আমি আপনাকে বিয়ে করছি, আপনাকে ছেড়ে আমি কখনো দিব না, কিন্তু আপনি কখনো মত চেঞ্জ করলে আমাকে জানিয়ে দিয়েন। আমার কথা কেউ শুনে না, আমি একটা না করলে ওইটা কেউ শুনে না, তাই আমি কারো থেকে কথা নেই না। আপনার মুড কখনো পরিবর্তন হইলে আমাকে জানাবেন, বাট কখনো ধোকা দিয়েন না। ধোকা নেওয়ার ক্ষমতা আমার নাই। আমি খুব ভালো করে জানি আমি ওই চাঁদের মতো বড্ড একা, হাজার তারা থাকার পরও আমি একা। আরাফের কথা শুনে মীরা বেশ অবাক হলো। এত গভীরভাবে কথা বলা দেখে মীরা বলল, আরাফ, তোমার মনে কোনো কথা লুকিয়ে থাকলে আমাকে বলতে পারো, তাহলে মনটা হালকা হবে। আমার মনে কোনো কষ্ট নাই। যাই হোক, তা রাত করে কোথায় গেছিলেন? তুমি কথা ঘুরাচ্ছ। যা বলতে চাই না তা জিজ্ঞেস করেন না, বাদ দেন। কোথায় গেছিলেন বলেন। আন্টির সাথে দেখা করতে গিয়েছিলাম, অনেকদিন ধরে যেতে বলে, তাই গিয়েছিলাম। ও আচ্ছা। দুইজন চোখ থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আরাফের ফোন বেজে উঠলে আরাফ ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে বলল, আরাফ, আমার অবস্থা ভালো না, আমি ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি, তুই যত তাড়াতাড়ি পারিস আয়। আরাফ থমকে গেল। আরাফের ফোনে কথাগুলো মীরা শুনতে পেয়ে বলল, চলো তাড়াতাড়ি, এখানে এভাবে বসে চোখের পানি ফেলে লাভ নেই, চলো। মীরা আরাফের হাত ধরে গাড়িতে বসিয়ে দিয়ে মীরা আরাফের থেকে হসপিটাল নাম শুনে ড্রাইভ করতে লাগলো জোরে। 10 মিনিটের ভিতরে পৌঁছে গেল। আরাফ গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল। মীরা ওড়না দিয়ে মুখ ঢেকে হিজাবের মতো বেঁধে চলে গেল। আরাফ দৌড়ে গিয়ে ওর ফুপিকে ধরে বলল, ফুপি, দাদিমার এখন কি অবস্থা? তুমি কান্না কেন করছো? আরাফ, আম্মাকে এখনই অপারেশন না করালে বাঁচানো যাবে না, এত টাকা কোথায় পাবো? আরাফ টেনশনে মাথায় হাত দিয়ে কান্না করতে লাগলো। তখনই মীরা কথাগুলো শুনে বলল, ডাক্তার, আপনারা অপারেশনের ব্যবস্থা করেন, আমি বিল দিয়ে দিচ্ছি। মীরার কথা শুনে সবাই অবাক হয়ে পিছনে তাকালো। আরাফ মীরাকে দেখে কিছু বলল না। ফুপি দৌড়ে এসে মীরাকে বলল, কে তুমি মা, এত বড় উপকার করছো? মীরা আরাফের দিকে তাকালে আরাফকে চুপ থাকতে দেখে মীরা অকওয়ার্ড ফিল হলো। মীরা বলে ওঠে, ফুপি, আমি বিলটা দিয়ে আসি, আরাফ আমার সাথে আসো। আরাফ মীরার সাথে গেল। মীরা পেমেন্ট দিয়ে দিল, সব খরচ দিয়ে দিল। অপারেশন শুরু হয়ে গেল। আরাফ পায়চারি করতে লাগলো। আরাফের চোখ দুটো চোখের পানিতে ঝাপসা হয়ে যেতে লাগলো। মীরা আরাফের দিকে রুমাল দিল। আরাফ মীরাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলো, আমার দাদিমার কিছু হইলে আমাকে কে ভালোবাসবে, কে আমাকে বুঝবে? দাদিমাকে ছাড়া আমি যে বড্ড অসহায়। কান্না করো না আরাফ, সব ঠিক হয়ে যাবে। দোয়া করো আল্লাহর কাছে, ইনশাল্লাহ উনি তোমার দাদিমাকে ভালো করে দিবেন। আরাফ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। ফুপি ওর কাজিনরা সব অবাক হয়ে তাকিয়ে আছে। মীরা আরাফকে বসিয়ে দিল। আরাফের চাচা চাচি সবাই জেনে আসলো। আরাফের পাশে মেয়ে মানুষ দেখে বলল, ওই আরাফ, তোর সাথে এই মেয়েকে? চাচির কথা শুনে ফুপি রেগে বলল, ভাবি, তোমার কি সমস্যা বলো তো? এদিকে আমার অবস্থা খারাপ, আর তুমি ওইসব না ভেবে সোজা আরাফের পেছনে লাগছো। আমার কি অবস্থা? অপারেশন চলছে, জানি না কি হবে, মাথা নষ্ট করো না। 10 লাখ টাকা লাগবে? তোমার ভাইয়ের কাছে কানা ফুটোও নাই, অপারেশন হচ্ছে, এত টাকা কোথায় পাবে? কেন, বাড়ি বিক্রি করে নইলে টাকা দিব? তোমার কোনো সমস্যা আছে? কি যা তা বলছো? বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? কেন, রাস্তায় থাকবে, সমস্যা কি? আরাফ রেগে বলে ওঠে, আপনি চুপ করবেন। দাদিমার টেনশনে ভালো লাগছে না, আর সেখানে আপনাদের ঝগড়া সবসময় লেগে থাকে। দুইজন চুপ হয়ে গেল। আরাফ হাত মুখে দিয়ে কান্না করতে লাগলো। মীরা আরাফকে সান্ত্বনা দিতে লাগলো। 2 ঘন্টা পর ডাক্তার বের হলে সবাই বেরিয়ে গেল। মীরার হাতে ব্যাজ দেখে ডাক্তার চমকে গেল। ডাক্তার ওদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ডাক্তার বলল, ম্যাম আপনি এখানে? ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। উত্তেজিত হওয়ার দরকার নেই ডাক্তার, কি অবস্থা?
মীরার কথা শুনে ডাক্তারের দিকে সবাই উত্তরের আশায় তাকিয়ে থাকলে ডাক্তার একগাল হেসে দিয়ে বলল, ম্যাম উনি ঠিক আছে, টেনশনে কোনো কারণ নেই, আপাতত ওনাকে ঘুম পাড়ানো হয়েছে, সকালে সবাই দেখা করতে পারবে। ডাক্তারের কথা শুনে আরব দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। মীরার কাছে গিয়ে আরব হাত ধরে খুশিতে বলল, থ্যাংক ইউ। এখন কান্না করা বাদ দিয়ে হাসি দাও, এখন তো দাদিমা ঠিক আছে। মীরার কথা শুনে হেসে দিল। মীরা হেসে দিল। আরাফের ফুপা ফুপি কাজিনরা এসেছে, মীরার কাছে এসে ধন্যবাদ দিতে লাগলো আর বলল, আমি জানি না মা তুমি কে, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব। ফুপি মীরাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিল। চাচা এসে বলল, এই মেয়েটাকে? আরাপের সাথে এসেছে। এই মেয়েটা টাকা না দিলে আমার অপারেশন হতো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, আমাদের এভাবে সাহায্য করার জন্য। প্লিজ আপনারা এভাবে ধন্যবাদ দিবেন না। আল্লাহ তাআলা চেয়েছিলেন আমার দ্বারা আপনাদের উপকার হোক, তাই আমি এখানে হাজির হয়েছিলাম। মীরার কথায় সবাই মুগ্ধ হয়ে গেল। মীরার ফোন বেজে উঠলে মীরা কল রিসিভ করে বলল, আমি একটু পর আসছি, টেনশন করার দরকার নেই, আমি আরাফের সাথে আছি। ও আচ্ছা, আগে বলবে না, টেনশন হচ্ছিল। টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি ঘুমিয়ে যাও। মীরা কল কেটে দিলে আরাফ মীরার কাছে এসে বলল, বাসায় চলে যাও। তুই ওনাকে এগিয়ে দিয়ে আয়, একা পাঠাতে চাচ্ছি কেন? সমস্যা নেই, আমি একা চলে যেতে পারবো। আরাফ তোমার পাশে থাকা দরকার ছিল, বাট আমার সকালে মিটিং আছে, রাতের ভেতরে বাকি কাজগুলা করা লাগবে। তুমি যদি চাও তাহলে আমি আমার ল্যাপটপটা নিয়ে আসতে পারি। দরকার নেই, তুমি বাসায় যাও। আমাকে যতটুকু সময় দিয়েছো এতে আমি অনেক খুশি। আর অনেক রাত হয়ে গেছে, চলো তোমাকে এগিয়ে দেই। আরাপ, ওনার কি অবস্থা? ভালো। মীরা, হুম, তুমি এখানে কি করো? তোমার না সকালে 5 কোটি টাকার ডিল আছে, কাজ বাদ দিয়ে এখানে কি করো? সবাই অবাক হয়ে গেল। আরাফ বলে ওঠে, তোমার এত বড় ডিল আর তুমি আমার সাথে পড়ে আছো? ধ্যাৎ, ওইটা কোনো ব্যাপার না, দাদিমা যে সুস্থ আছে এটাই ভালো লাগছে। আরাফ ইমোশনাল হয়ে গেল। আরাফ মীরাকে জড়িয়ে ধরতে চাইয়া ধরল না। মানুষ দেখে আরাফ মীরাকে হাত ধরে বলল, ফুপি, ওকে আমি রেখে আসছি। ফুপি চাচা চাচি সবার থেকে মীরা বিদায় নিয়ে আরাফের সাথে যেতে লাগলো। মীরা আরাফের বাহু জড়িয়ে ধরে যেতে লাগলো। আরাফ মীরার দিকে হাসি দিয়ে হাঁটতে লাগলো। মীরা আরাফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই পথ যদি শেষ না হইতো তাহলে তোমার সাথে এভাবে হাঁটতে পারতাম। তোমাকে দেখার নেশা যেন আমাকে পেয়ে বসেছে। মীরা কথাগুলো ভাবতে লাগলো আর আরাফের দিকে তাকিয়ে থাকলো। আরাফ মীরাকে বলল, তাহলে সাবধানে যাও। মীরাকে তুলে দিলে আরাফ মীরার সিট বেল্ট বেঁধে দিতে যাবে। মীরা মুখের দিকে তাকিয়ে মীরার চোখের ভাষা বুঝতে পারে। আরাফ মীরা ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মীরা আরাফের মাথার পিছনে ধরে চুষতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, সাবধানে যাও। তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। যাও, এত ভেবো না, তোমার জামাই তোমার থাকবে। বাই। মীরা ঠোঁটে আলতো করে কিস করে দিলে মীরা খুশি হয়ে গেল। আরাফ দরজা দিলে মীরা চলে গেল। যতক্ষণ মীরার গাড়ি দেখা গেল আরাফ দাঁড়িয়ে থাকলো। মীরা পিছনে তাকিয়ে আরাফকে দেখে খুশি হলো। মীরা চোখে ডারল হলে আরাফ ভিতরে চলে গেল। আরাফ ভিতরে গেলে ফুপি বলে ওঠে, আরাফ, তুই তো কোনো মেয়ের সাথে এত ক্লোজ হোস না, কখনো তো দেখি নাই কোনো মেয়ে নিয়ে এত রাতে একা একসাথে। ফুপি, তোমাকে আমি পরে বলবো, আপাতত কোনো প্রশ্ন করো না। ওকে যত ভালো ভাবছিলাম তেমন না, ওই তো দেখি তেনা ছেঁড়া জম। ভাবি চুপ করবেন, ওর সাথে যেমন সম্পর্ক হোক ভুলে যাবেন না সব খরচ ওই মেয়ে দিয়েছে। ফুপি, অনেক রাত হয়েছে, তোমরা যাও, আমি এখানে আছি। এইটা নিয়ে এত ভাবার কিছু নেই। মীরা এমনিতে আরাপকে সাহায্য করতে চাইছিল। যাই হোক, আপনারা তাহলে যান। আমিও এখানে থাকবো, তোমরা বাসায় চলে যাও। আরাফের ফুপি থেকে গেল। সবাই চলে গেল। সকালে আরাফ ও দাদিমার সাথে কথা বলছিল, তখনই দাদিমা বলে ওঠে, দাদু ভাই, সত্যি করে বলো তো, ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক তোমার আছে নাকি? তোমার ফুফির থেকে যা শুনলাম এতে তো মনে হয় হয় ফ্রেন্ড না হয়। দাদিমার কথাটা দুষ্টু মার্কা হাসি দিলে আরাফ দাদিমার হাত ধরে হাসি মুখে বলো, দাদিমা, তোমাকে একটা কথা বলার আছে, প্লিজ তুমি রেগে যাবে না আর মন খারাপ করবে না। আমার কথা তুমি শুনো জাস্ট ভালো করে, আর প্লিজ প্রমিস করো রেগে যাবে না। ওকে, প্রমিস করলাম, রেগে যাব না। দাদিমা, ওই মেয়েটার সাথে আমার 2 দিন আগে বিয়ে হয়েছে। আরাফের কথা শুনে ফুপি দরজায় দাঁড়িয়ে বলো, কি?
তোর বিয়ে হয়েছে মানে? তুই কি সব যাতা বুঝছিস? ফুপি, রেগে যাও না, আমার কথা শোনো। দাদু ভাই, তুমি আমাকে না জানিয়ে বিয়ে কিভাবে করলে? ফুপি রেগে ঠাস করে থাপ্পড় মারলে আরব গালে হাত দিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল, 10 দিন ধরে একটা বিয়ের কাজে গেছিলাম। ওই বিয়েটা ওনার ছিল। উনি অনেক ভালো মানুষ। নিজের বিয়েতে অনেক খুশি ছিল। সকল কাজ উনি বুঝিয়ে দিচ্ছিল, কিভাবে কি করতে হবে, কিভাবে সাজাতে হবে। ওনার সাথে কথা বলতে বলতে আমার সাথে ভালো মিল হয়ে যায় বিয়ের দিনে। আরব সবকিছু প্রথম থেকে খুলে বলল। সবকিছু শুনে আরবের কথা শুনে দাদিমা মাথায় হাত দিয়ে বলল, ভালো কাজ করেছো, বাট তুমি তার সম্পদের লোভে তার সাথে থেকো না। তাকে ভালোবাসতে পারলে ভালোবাসো, বাট টাকার লোভ করো না কখনো। না, আমি টাকা নিতে চাই নাই, বাট তোমার এই অবস্থায় আমি আর বাধা দেই নাই। উনি অনেক ভালো, আমাকে চিকিৎসার জন্য 30 লাখ টাকার কার্ড দিয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছি। গুড, কান্না করো না। যাই হোক আরব শোন, কাউকে জানানোর দরকার নেই। তুই, আমি আর আম্মা ছাড়া আর কেউ যেন না জানে। আমরা তো জানি তুই লোভী না। সবাই তোকে লোভী বলবে, সবাই নানান কথা শোনাবে। বাবা মা নিজেদের স্বার্থের জন্য বড়লোক পটিয়েছে, আর ছেলে সেটাই করেছে। তাই এসব লুকানো ভালো। এইটাই ঠিক বলছে দাদু ভাই। নিজে আগে বড় হও, নিজের পায়ে আগে দাঁড়াও, পড়াশুনো করো মনোযোগ দিয়ে। আচ্ছা দাদিমা, তোমাকে খাওয়াই দেই। আর ফুপি, তুমি আমাকে ভুল বুঝে মারলে। আচ্ছা দুঃখিত, আর মারবো না। রাগ উঠে গেছিল। কান্না করিস না বাবা। কি করব বল, আমরা কতটা ভালোবাসি জানিস তো। একটা কাজ আমাদের রেখে করছস, বুঝছস তো আমাদের কতটা খারাপ লাগে। আরবকে কথাগুলো বলে কপালে চুমো দিল। আরব ওর দাদিমাকে খাইয়ে দিতে লাগলো, আর তিনজন মিলে কথা বলতে লাগলো, ওর হাসাহাসি করতে লাগলো। মীরা মিটিং শেষ করে একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে আসলে তিনজনকে এভাবে হাসি খুশি দেখে মীরার অনেক ভালো লাগলো। ফুপির চোখে পড়লে ফুপি বলে ওঠে, আরে বৌমা যে, ভেতরে এসো। ফুপির কথা শুনে মীরা অবাক হয়ে গেল। মীরা ভিতরে ঢুকে সালাম দিল। সালাম দিয়ে দাদিমার হাতে ফুলের তোড়া দিয়ে বলল, দাদিমা, আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো দাদু ভাই, বসো। আরাফ উঠে গেলে মীরাকে বসতে দিল। দাদিমা বলে ওঠে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? দাদিমা, ধন্যবাদ দিয়ে আর আমাকে ছোট করেন না। ওকে, ধন্যবাদ দিলাম না, কিন্তু এভাবে আমাদের সামনে মাস্ক পরে থাকবে কেন? এভাবে আমাদের সামনে মাস্ক পরে থাকবে নাকি? আমি কি আমার নাত বউয়ের মুখ দেখতে পারবো না নাকি? মীরা আরাফের দিকে তাকালে আরাফ হাসি মুখে ইশারা করলো। মীরা মাস্ক খুলে দুইজন বলে উঠল, মাশাআল্লাহ। দাদিমা মীরার কপালে চুমো দিল। মীরা দাদিমা ফুপির সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হলে মীরা বলে ওঠে, দাদিমা, আমাকে উঠতে হবে, আবার সময় পেলে আসবো। আমি বাসায় চলে যাব দাদু ভাই, এখানে থাকতে অসহ্য লাগছে। ওকে, ঠিক আছে, আমি আপনার জন্য ডাক্তার নার্স পাঠিয়ে দেব। আরে না দাদু ভাই, এইসব দরকার নাই। তুমি আরাফের সাথে বাসায় এসেছো, এতে খুশি হব। যাবো ইনশাল্লাহ। এখন আসছি দাদিমা। মীরা দাদিমার হাতে চুমু দিল। মীরা ফুপির থেকে বিদায় নিয়ে যেতে লাগলো। দাদিমা ইশারা করলে আরাফ লজ্জা পেয়ে যেতে লাগলো। মীরার হাত ধরতে মীরা আরাফের দিকে তাকিয়ে বলো, কি ব্যাপার, লজ্জা পাচ্ছ কেন? দাদিমা অনেক দুষ্টু। যখন সত্যি কথা বলছি, আমাকে অনেক জ্বালাতন করছে। কি নিয়ে? আপনাকে আর আমাকে নিয়ে ফুপির সামনে লজ্জায় মাটির নিচে যেতে মন চাচ্ছিল। মীরা ফিক করে হেসে বলল, দাদিমা চমৎকার একজন মানুষ। আমার সাথে ও তো দুষ্টুমি করছিল। যাই হোক, আপনার মিটিং কি হইল? আলহামদুলিল্লাহ সফল হয়েছে। ওরা আমাদের সাথে প্রজেক্টে কাজ করতে রাজি। আলহামদুলিল্লাহ। বাট 7 দিন পর আমাকে শহরের বাইরে যেতে হবে। তোমাকে আর দেখা হবে না। কি বলেন? 7 দিন পর চলে যাবেন? আসবে কবে? 2 মাস লাগবে। কি 2 মাস? এতদিন কিভাবে আপনার সাথে দেখা না করে থাকবো? তুমি তো বউকে ভালোবাসো না, তোমার জন্য তো ভালোই হবে। মীরা কথাটা বলে মনে মনে হাসতে লাগলো। আরাফ মীরার কথা শুনে আরাফ মুড অফ হয়ে গেল। মীরা গাড়িতে উঠলে আরাফও মীরার সাথে উঠে পড়লো। মীরা ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি কি আমার সাথে যাবে নাকি?
দাদিমার এখানে তোমার লাগবে না? না, মেডিসিন সব নিয়ে এসেছে দিয়েছি। ও, আর কাজ নেই? না। কোথায় যাবে? আপনার মনে। আরাফের গম্ভীর কণ্ঠের কথাটা শুনে মীরার হাসি চলে আসলো। মীরা ফিক করে হেসে দিয়ে আরাফের গালে কিস করলো। আরাফ কাজ তুলে সাথে সাথে মীরার দিকে গিয়ে ওকে সিটের সাথে চেপে ধরে কিস করে দিল। মীরা মনে মনে হাসতে লাগলো। আরাফ ছেড়ে দিয়ে বলল, আর একবার যদি বলেন ভালোবাসি না, তাহলে কামড় দিব। কোথায়? মীরার কথার ধরন দেখে আরাফ ইঙ্গিত বুঝে মীরার বুকের দিকে তাকাতে মীরার সাথে সাথে ওড়না ঠিক করে ওর মুখ ঘুরিয়ে দিয়ে বলল, ফাজিল। আরাফ হেসে দিল। মীরা ড্রাইভ করতে লাগলো। আরাফ মীরার দিকে তাকিয়ে থাকতে লাগলো। মীরার মুখের উপর থেকে চুল সরিয়ে দিতে লাগলো। মীরা আরাফের হাতের স্পর্শে সারা শরীরে লোম দাঁড়িয়ে গেল। আরাফ মীরার দিক থেকে চোখ সরিয়ে ফোন দিল। ফুপিকে ফোন দিয়ে বলল, ফুপি, আমি ওনার সাথে যাচ্ছি। উনি 7 দিন পর নাকি এই শহরের বাইরে যাবে, তাই আর কি। আচ্ছা বুঝেছি, বৌমাকে সময় দে। আম্মা এখানে থাকবে না, বাসায় নিয়ে যাচ্ছি। ওকে। আরাফ ফোন কেটে দিলে মীরা আরাফকে বলল, তুমি কি সত্যি আমার সাথে থাকবে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে, বাট আবার বিশ্বাসও হচ্ছে না। থাকবো, বিয়ে করছি 2 দিন ধরে, এখনো বাসরটা করা হইল না। আরাফ কথাটা বলে মাথায় হাত বুলিয়ে হাসি দিল। মীরা লজ্জায় গাড়ি থামিয়ে দিল। মীরা লজ্জায় বলল, ফাজিল, দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। যাক বাবা, বিয়ে করছি, বউ আসে শুধু কি উপর উপর মধু খাবো, ভিতরের মধু খাবো না নাকি? আরাফের কথা শুনে মীরা লজ্জায় মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এই ছেলে দিন দিন কি ফাজিল হচ্ছে, লজ্জায় মন চাচ্ছে মাটির নিচে চলে যাই। মীরা লজ্জা পেয়ে গাড়ি ঘুরিয়ে বাসার ভেতর চলে গেল। গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আরাফ গাড়ি থেকে নেমে পিছন পিছন যেতে লাগলো। কলিং বেল চাপ দিল। আরাফ মীরার ওড়না ধরে ওর মাথায় দিয়ে দিলে মীরা পিছনে তাকাতে মীরা সাথে কিস করলে তখনই দরজা খুলে গেল। আরাফ তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আয়াত মিটি মিটি হেসে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম শালিকা। আর ভিতরে আসেন। আর আমি কিছু দেখি নাই। মায়ের দিব বড় বোনের সাথে ফাজলামি করা। যাক বাবা, আমি কি করলাম? আমি শুধু কইলাম কিছু দেখি নাই। কথাটা বলে মুচকি মুচকি হাসতে লাগলো। আরাফ মীরার সাথে ভিতরে ঢুকলো। ভিতরে গেলে দেখে মীরার আব্বু আম্মু রাবি মাহি বসে আছে। আরাফ সালাম দিল। মীরার আব্বু আম্মু সালামের উত্তর নিয়ে বলল, এই ছেলে, তোমার কাহিনী কি? বিয়ে করছো কবে? আর তোমার বউয়ের কথা মনে পড়ে কবে? ছোট জামাইয়ের থেকে কিছু শিখো। মীরার আব্বুর কথা শুনে আরব চমকে উঠল। রাবি মাহি হাত ধরে হাসি দিল। মীরা বলে ওঠে, আব্বু চুপ করো, তুমি নিজের ইচ্ছায় বিয়ে করছো, এতে আমি কিছু বলছি না। বাট এই ছেলের কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? এত কিসের ব্যস্ত থাকে যে নিজের বউয়ের খোঁজ নেওয়ার সময় পায় না? আর তুমি তো এতিম শুনলাম। শোনো, আজ থেকে এই বাসায় থাকবে, এখন থেকে পড়াশোনা করবে, আমার মেয়ের আশেপাশে থাকবে। মেয়েকে এজন্য বিয়ে দিই নাই যে জামাই অন্য জায়গায় থাকবে, মেয়ে থাকবে অন্য জায়গায়। তোমার খরচ যা লাগবে সব মীরা দিয়ে দিবে, বাট আমার মেয়ের মনে একবার কষ্ট দিলে তোমার খবর আছে। মীরার আব্বুর কথা শুনে আরাফ মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। মীরার আব্বু উঠে চলে গেল। মীরা ও রাম্মুর দিকে তাকাতে মীরার আম্মু বলে ওঠে, কিছু মনে করো না, 2 দিন ধরে তোমার কোনো খোঁজ নাই। ব্যাপারটা ওনার ভালো লাগেনি। মেয়ে বিয়ে দেয় কেন? যদি এভাবে থাকে তাহলে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আশা করি তোমাকে ব্যাপারটা বুঝাতে পারছি। উনি একটু রাগী, তাই এভাবে বলেছে। কিছু মনে করো না তুমি। না আন্টি, আমি কিছু মনে করি নাই, এইটা স্বাভাবিক ব্যাপার। আসলে একটু ব্যস্ততা ভিতরে ছিলাম। ইনশাল্লাহ এখন আর ওনাকে রেখে দূরে দূরে থাকবো না, যতটুকু পারি ওনাকে সময় দিব। আচ্ছা, রুমে যাও, নাকি আবার এমনিতে ঘুরতে আসলে? না, ওই থাকবে। আরাফ চলো। আরাফ মীরার পিছন পিছন যেতে লাগলো। আরাফ রুমে ঢুকে অবাক হয়ে রুমটা দেখলো। মীরা বলে ওঠে, কি ব্যাপার, তোমার রুম পছন্দ হয়নি? আরে না, রুমটা অনেক সুন্দর আর অনেক বড়। এই রুমের সমান আমাদের পুরো একটা বাড়ি। ভালো লাগছে তোমার? হুম। আচ্ছা শোনো, তোমার জন্য কিছু শার্ট প্যান্ট কিনছি, তোমাকে দিতে চাইছিলাম, বাট পরে তো দাদিমা অসুস্থ হয়ে গেল, তাই আর দেওয়া হয়নি। দেখো তোমার লাগে নাকি? ওইসব কিনতে হবে কেন? আমার তো শার্ট প্যান্ট আছে। চুপ করো, আমি নিয়ে আসি, তুমি পরে দেখো লাগে নাকি। মীরা কথাগুলো বলে আলমারি থেকে শপিং ব্যাগগুলো বের করে দিল। আরাফ বলে ওঠে, পরবো। তোমার ওয়াশরুম কোনটা? গোসল করব সারা রাত,
হসপিটালে ছিলাম, মাথাটা ব্যথা করছে। ওদিকে যাও। আরাফ চলে গেল। আরাফ গোসল করে তোয়ালে পরে বের হলে মীরা ফ্রুকুচকে তাকালো। আরাফের বডি দেখে মীরা বলল, তোমার এত সিক্স প্যাক আছে, এটা কিভাবে বানালে? এদিকে আসো তো। আরাফ কাছে গেলে মীরা হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। আরাফ মীরার হাত ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। মীরা আরাফের বুকের ওর হালকা করে কামড় দিল। আরাফ মীরাকে খাটের উপর ফেলে দিয়ে মীরার উপরে ঝাঁপিয়ে পড়তে গিয়ে আরাফ আগে দরজা লাগিয়ে দিয়ে আসলো। মীরার কাছে এসে মীরাকে নিজের থেকে আরাফকে টান দিয়ে নিচে ফেলে ঝাঁপিয়ে পড়লো। একে অপরকে কিস করতে লাগলো। আস্তে আস্তে দুজন হারিয়ে গেল সুখের সাগরে। মীরা ব্যথায় কুকড়ে উঠলে আরাফ ঠোঁটে কিস করতে থাকলো আর আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে গেলে আরাফ শুয়ে পড়লো। মীরা আরাফের বুকের উপরে শুয়ে থেকে আরাফের বুকের লোমগুলো দিয়ে খেলা করতে লাগলো। আরাফ মীরার দিকে তাকিয়ে বলল, আর একবার আদর করব? একদম না ফাজিল ছেলে, এখন হাঁটতে পারবো কিনা সেই চিন্তা করছি। না পা খেয়ে নিও। মীরা কিছু বলতে যাবে তখনই দরজা নক হলে দুজন লাফ দিয়ে উঠলো। আরব তাড়াতাড়ি করে আবার ওয়াশরুমে চলে গেল। আবার গোসল করে বের হলে দেখে মীরা রুমে নেই। আরব শার্ট প্যান্ট পরে নিল, মাথার চুলগুলো ভালোভাবে মুছে নিল। আরব ফোন হাতে নিতে ওর বন্ধু বলে উঠল, আরাপ কই রে তুই? ডেলিভারি দিতে আসবি না? না, কয়েকদিন করব না। তুই কোথায় আসোস? তাহলে মাঠে আয়, সবাই মিলে আড্ডা দিব। দেখি, সময় পাইলে যাব। আরব কথা বলতে বলতে নিচে যেতে লাগলো। আরব নিচে গিয়ে লাস্ট সিঁড়ি পাড়া দিতে আরব অবাক হয়ে গেল। মীরার পাশে বসা মানুষটাকে দেখে আরব উপরে ওঠার কথা ভাবতে যাবে তখনই মীরার পাশে মহিলাটা বলে উঠে, আরাফ তুমি? আয়েশার কথা শুনে আরব বলে ওঠে, জি, আপনি এখানে? এইটা আমার বোনের বাসা, তুমি এখানে ঠিক বুঝতে পারলাম না, তাও আবার ভেজা চুলে এখানে। আয়শা, তুই ওকে চেনোস? আপা ও এখানে। আয়েশার কথা শুনে আরব বলে ওঠে, ম্যাম, এখানে কাজ করতে এসেছি। মীরা ম্যামের বডিগার্ড হিসেবে কাজ করছি। ও আরাফ, তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তুমি এভাবে কাজ কতদিন করবে? তোমাকে আমি যাই বলি শোনো, আমরা তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে চাই, তুমি এত জেদ নিয়ে কেন থাকো? দুঃখিত ম্যাম, আমার শরীরে শক্তি আছে আর আমি যুবক একটা ছেলে। অন্য উপরে ভরসা করে চলার কোনো ইচ্ছে আমার নাই। এইভাবে পড়াশোনা ক্ষতি করছো, এইটা খুব ভালো দেখা যাচ্ছে। তুমি এখানে বডিগার্ড হয়ে আছো, তোমার যদি কিছু হয় তখন কি হবে? জন্ম নিয়েছি যখন, মৃত্যু একদিন হবেই, এত ভেবে লাভ নাই। তোমার সাথে আমি কথাই পারবো না। তুমি এত যখন কাজ করতে চাও তাহলে এক কাজ করো, আমার অফিসে জয়েন হয়ে যাও, 4 ঘন্টা কাজ করবে আর বাকি সময় পড়াশোনা খেলাধুলা করবে। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার চাকরি করার ইচ্ছে নেই। তোমার কপাল ভালো, খালামণি তোমাকে এত সুন্দর সুযোগ দিতে চাচ্ছে। এত দেমাগ কেন তোমার? আরব কিছু বলতে যাবে তখনই একটা মেয়ে দৌড়ে এসে আরবকে জড়িয়ে ধরে বলো, ভাইয়া। আরব আতিয়াকে ধরে কপালে চুমু দিয়ে বলো, পুচকু কেমন আছো? তোমাকে দেখে অনেক অনেক ভালো লাগছে। ভাইয়া তুমি এখানে আছো, আমি আগে জানলে অনেক আগেই আসতাম। এখানে আসতে চাচ্ছিলাম না, আম্মু জোর করে নিয়ে আসছে। ও আচ্ছা, তুমি তো দেখছি অনেক শুকিয়ে গেছো, খাবার ঠিক মতো খাও না নাকি? আরফের কথা শুনে আতিয়া ঢোক গিলে বলো, না মানে খাই তো। মিথ্যা কথা। আম্মু তুমি বেশি কথা বলবে না। আতিয়ার কথা শুনে আরফ আতিয়ার দিকে তাকিয়ে বলো, এইটা কেমন ব্যবহার করলে? উনি তোমার আম্মু, তুমি কিভাবে বললে বেশি কথা বলবে না? আতিয়া কি ধরনের ব্যবহার? আরফের কথা শুনে আতিয়া ভয় পেয়ে গেল। আতিয়ার দিকে তাকিয়ে বলো, ক্ষমা চাও। আম্মু সরি। মন খারাপ হয়ে গেল নাকি? ওইখানে চলো। আরফ আতিয়ার হাত ধরে সোফায় বসিয়ে দিল। আরফ নিজে বসে বলো, তুমি যদি তোমার আম্মুর সাথে এমন ভাবে কথা বলো, তোমার আম্মুর মনে তো আঘাত লাগে, তাই না? তোমাকে এত কষ্ট করে এই দুনিয়াতে আনছে, তোমার সকল আবদার পূর্ণ করে, তোমাকে তোমার বাবা মা দুইজন কত ভালোবাসে, সেখানে তুমি কিনা তোমার বাবা মায়ের সাথে এমন ব্যবহার করো। যে ভালো ব্যবহার করবে তারও তো আশা থাকে সেই ব্যক্তি থেকে ভালো ব্যবহার। কিন্তু আব্বু আম্মু? শুনো, ওনারা বাবা মা, ওনাদের সব কাজ তোমার ভালো নাও লাগতে পারে। তোমার যা ভালো লাগবে না তুমি বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলবে, তারা আশা করি বুঝবে, যেহেতু তোমাকে তারা ভালোবাসে। তার থেকে বড় কথা,
বাবা মায়ের সাথে বেয়াদবি করা লাগে না। বাবা মা আমাদের অমূল্য সম্পদ। এই পৃথিবীতে বাবা মায়ের চাইতে আপন কি কেউ আছে? বাবা মা তো সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার, যাদের ঘিরেই আমাদের জীবনের প্রতিটি ধাপ। বাবা মা আমাদের ছোট থেকে বড় করেছেন। সারা জীবনের প্রতিটি মুহূর্ত যদি আমরা তাদের সেবায় ব্যয় করি, তাতেও হয়তো তাদের প্রতি আমাদের যে ঋণ তা পূরণ হবে না। তাই বাবা মায়ের সাথে বেয়াদবি করো না। বুঝেছি ভাইয়া, আর করবো না। আম্মু সরি। যাও, আম্মুর কাছে গিয়ে জড়িয়ে ধরো। আতিয়া ওর আম্মুকে জড়িয়েছিল। আরাফের কথা শুনে মীরার আব্বু আম্মু মুগ্ধ হয়ে গেল। আরাফ আয়াতর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু সরি, আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আম্মু, তুমি আমার উপরে রাগ করে থেকো না যেন। পাগলি মেয়ে, বাবা মা কখনোই সন্তানদের উপরে কখনোই রাগ করে না। আই লাভ ইউ আম্মু। আরাফ ফোনে কারোর সাথে এসএমএস করতে লাগলো। আয়েশা আরাফের দিকে তাকিয়ে বলল, আরাফ, তোমাকে আমি যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। আমার দুঃখ লাগে তোমাকে কেন আমি জন্ম দিতে পারলাম না। তোমাকে যদি আমি জন্ম দিতাম তাহলে আমি কোনো দিন তোমার মনে আঘাত পেতে দিতাম না, তোমাকে আমার বুকের মাঝখানে রেখে দিতাম। আয়েশার কথা শুনে আরাফ হাসি দিয়ে বলল, আমারও আফসোস হচ্ছে। ধন্যবাদ ম্যাম। মীরা ম্যাম, আমি একটু বের হব। কি ঢং, নিজের বউকে ম্যাম বলা শুরু করেছে। মাহির কথা শুনে আয়েশা অবাক হয়ে গেল। আরাফ স্তম্ভিত হয়ে গেল। আরাফের দিকে তাকাতে আরাফ কি বলবে বুঝতে পারল না। আয়েশা বলে ওঠে, আরাফ, মীরা তোমার বউ? মীরা তোর হাজবেন্ড আরাফ? জানি না, ওই তো আমাকে ম্যাম হিসেবে পরিচয় দিল, ওই ভালো জানে। মীরা রাগে বলো। আরাফ আয়েশার দিকে তাকিয়ে বলো, হ্যাঁ, আমার স্ত্রী। কি যাতা বলছো? মীরাকে তুমি বিয়ে করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মীরা তোমার কত বড় হিসাব আছে। জানি, ভালোবাসি ওনাকে বিয়ে করছি। আশা করি আর কিছু বলতে হবে না। আর আশা করব আমার বিয়ের ব্যাপারে বাইরে কিছু পাবলিশ করবেন না। আপনি জানেন এইটাতে আমার সমস্যা নাই, আর কেউ জানুক আমি চাই না। তুমি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? কেউ জানে না, অথচ তুমি বিয়ে করে বসে আছো। বিয়ে করা নিয়ে আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তুমি একবার আমাদের না বলে তোমার দাদিমা ফুপিকে তো বলতে পারতে। ওনাদের সকালে বলেছি ওনারা মীরাকে পছন্দ করছে, এতে আমার জন্য খুশির ব্যাপার। আর কে পছন্দ করলো না করলো ওইটা নিয়ে ভাবার সময় আপাতত আমার নাই। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। আরব কথাটা বলে বের হয়ে গেল। রাতে আরব বাসা আসলে ওর আব্বুকে ওর দেখে অবাক হলো না। আরবকে দেখে ওর আব্বু বলে উঠল, বাবু। আতিয়া, আয়াত, তোমাদের চকলেট। আরব হাত থেকে আয়াত আদিয়া চকলেট নিয়ে বলল, ধন্যবাদ দুলা ভাই। ধন্যবাদ দুলা ভাই। ওই, তুমি আমাকে দুলাভাই কেন বলছো? ভাইয়া, তুমি আমার ভাইয়া হও, আবার দুলাভাইও হও। মীরা আপুর হাজবেন্ড তুমি। বিয়ে করছো তুমি কাউকে কিছু না জানিয়ে? হ্যাঁ। আরফের কথা শুনে আরফের আব্বু রাগে এসে সজোরে থাপ্পড় মারল। ওখানে সবে চমকে উঠল। আরফকে আরো মারতে যাবে, দৌড়ে গিয়ে আয়শার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, রায়হান, শান্ত হও। আমি তোমাকে সব খুলে বলছি, কেবল আসলে একটু ঠান্ডা হও। আমি তোমাকে সব খুলে বলি। কি খুলে বলবে? হ্যাঁ, ওর দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। বিয়ের মতো জিনিস ওই একা একা করে ফেলছে, সেখানে তুমি ওকে বাঁচাচ্ছ। আমার সামনে থেকে তুমি যাও। রায়হান সাহেব, এইসব কি করছেন? আরাব আমার মেয়ের জামাই, আপনি এইভাবে সবার সামনে ওকে মারতে পারবেন না। নিশ্চয়ই আঙ্কেলের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে। ছেলেটা তো একদম বেয়াদব। আঙ্কেল, মারেন ওকে, ওকে মারা উচিত। রাব্বি, চুপ করো। আর একটা কথা বললে থাপ্পড় খাবে। খালু আরাফ আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকলে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। মীরা, ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি ওনাকে চিনি না, আর না ওনাকে আমি কিছু মনে করি। আমার সামনে থেকে সরো। ওকে কিছু না বলে বলে আজ ও মাথায় উঠে গেছে। আরফের আব্বু রেগে প্যান্টের বেল্ট খুলে আয়েশাকে সরিয়ে দিয়ে আরফের শরীরে বাড়ি মারলে আরফ শক্ত করে দাঁড়িয়ে থাকলো। সবাই থমকে গেল। মীরার আব্বু থামাতে গেলে তারপর দিয়ে আরফকে মারতে লাগলো। আরফ বলে ওঠে, আপনারা ওনাকে ছেড়ে দেন, ওনার মন মতো উনি মারুক। প্লিজ, আমার দোহাই লাগে, কেউ বাধা দিবেন না। আল্লাহর কসম, আপনারা ওনার থেকে সরেন।
আরাফের কথা শুনে সবাই ওর দিকে তাকালে আরাফের আব্বু রেগে আরেকটা বাড়ি মেরে বলল, নিজেকে হিরো ভাবোস নাকি? না, হিরো কেন ভাবো? শরীরের আঘাতে আমার কিছু যায় আসে না। আমার শরীর থেকে রক্ত বের করলেও আমি আপনাকে বাধা দিব না। আপনার রক্ত আপনি বের করবেন, এইখানে আমি কেন বাধা দিব? আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আরাফের আব্বু রেগে আরাফকে আর কয়েকটা চাবুক মারতে মীরা রেগে বলল, ব্যাস আঙ্কেল, অনেক হয়েছে। ওই আপনার কি ক্ষতি করেছে যে ওকে আপনি এভাবে মারছেন? মীরা, তুমি সরো, ওনার মনটা শান্ত করতে দাও। ওনার অনেক দিনের ইচ্ছে ছিল, আজ সুযোগ পেয়েছে। মারেন, থামবেন না, মারেন। পাগল হয়ে গেছো নাকি? তোমার কি ব্যথা লাগে না? পাগলের মতো এখানে দাঁড়িয়ে আছো। আরাফ মীরার কথা শুনে হেসে বলল, মনের যে আঘাত লেগে আছে সেখানে এইসব চাবুকের বাড়িতে আমার কিছু হবে না। তুমি সরো। তোমার দোহাই লাগে, ওকে আর মেরো না। মীরাকে রাব্বি ধোকা দিয়ে মাহিকে বিয়ে করেছে। আয়েশা সবকিছু খুলে বলতে লাগলো। আয়েশা সব শুনে আরাফের আব্বু নিজের ভুল বুঝতে পেরে যেই আরাফের দিকে হাত বাড়াতে যাবে, আরাফ সাথে সাথে হাত দিয়ে থামাতে ইশারা করলো। আরাফ ওখান থেকে চোখের পানি এক ফোঁটা ফেলে বলল, আমার লাইফ, আমার ডিসিশন। আমি কি করব না করব একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা কখনো আমার কথা শুনেন নাই, সেখানে এই আশা করেন না আমি আপনার কথা শুনবো। আপনাকে আমি চিনি না, আপনাকে আমি ঘৃণা করি। আরাফ কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আরাফের আব্বু বসে পড়ল। আরাফের আব্বু হাত কাঁপতে লাগলো। আরাফের আব্বু নিজের মাথার চুল টানতে টানতে বলল, নিজের রাগ কেন কন্ট্রোল করতে পারি না? আমি কিভাবে পারলাম ওকে এভাবে মারতে? আমি কি মানুষ? আমার একবার উচিত ছিল ওর থেকে শোনার। তুমি সব সময় ছেলেটাকে ভুল বুঝো। এতগুলো মানুষের মাঝে ওকে মারলে? ও যদি চাইতো প্রতিবাদ করতে পারতো। ও তোমাকে সম্মান করে দেখে, এতগুলো মানুষের সামনে অসম্মান করলো না। তুমি কবে বুঝবে ব্যাপারটা? আমার সাথে তো আরাফের কোনো সম্পর্কই নাই। আমি না ওকে নিজের পেটে ধরেছি, আর না আমি ওর মা হতে পারছি। তুমি তো ওর। আয়েশা আর কিছু বলতে যাবে তখনই আয়েশার ফোন বেজে উঠলো। আয়েশা ফোনে কথা বলতে লাগলো। ফোনে কথা বলা শেষ হলে আয়েশা আরাফের আব্বুকে বলল, বাসায় চলো, অফিসের কাজ আছে, যেতে হবে। আরাফের আব্বু চলে যাওয়ার সময় মিনার মাথায় হাত রেখে কান্না মাখা কণ্ঠে বলল, মারে, ওকে ভালো রেখো। ওকে আমি কখনোই বুঝি নাই, সবসময় আঘাত করে গেছি। ওকে সবাই আঘাত করে মা, তুমি কখনো ওর মনে আঘাত করো না। ওই সব সময় সবার ভালো চেয়ে গেছে, ওর ভালো কেউ চায় নাই। আমি ওর ব্যথা বাবা মা। আরাফের আব্বুর কথা শুনে মীরা অবাক হয়ে গেল। আরাফের আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আয়েশা মীরার গালে হাত স্পর্শ দিয়ে চলে গেল। মীরা দৌড়ে রুমে গেল। রুমে গেলে দেখে আরাফ খাটে উপর হয়ে শুয়ে আছে। মীরা আরাফের কাছে গিয়ে বসলো। আরাফের কাঁধে স্পর্শ করতে আরাফ চোখের পানি মুছে ফেলো। আরাফ উঠে বসে হাসি মুখে বলল, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? তোমার চোখে পানি দেখলে আমার ভালো লাগে না। আরাফ মীরার চোখের পানি ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। মীরা মনে মনে ভাবতে লাগলো, একটা মানুষ এত আঘাত পাওয়ার পর কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে? ওর ব্যবহার দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে যেন কিছুই হয় নাই, সবকিছু যেন স্বপ্ন ছিল। আরাফ মীরার দিকে তাকিয়ে বলো, একটা হাসি দাও, তাহলে তোমাকে ভালো লাগবে। আরাফ, তুমি কি মানুষ? না, তোমার বর। আরাফ কথাটা বলে হেসে দিল। মীরা আরাফের শার্ট খুলতে লাগলো। আরাফের শরীরে চাবুকের দাগে লাল হয়ে গেছে। মীরা আরাফের ক্ষতস্থানগুলো দিয়ে চুমু দিতে লাগলো। আরাফ মীরার দিকে তাকিয়ে হেসে বলল, বাবা, আমার বউ দেখি অনেক রোমান্টিক। আরাফ, তুমি মুখে এই হাসিটা কিভাবে নিয়ে আসো? আরাফ, আমি তো পারি না। আরাফ, তুমি কান্না করো, তুমি কান্না করো, চোখের পানি ফেলো। আরাফ, বুক ফেটে যাচ্ছে তোমার। আমি জানি, আমি তো আমার ভালোবাসার প্রতারণা হয়ে নিজেকে 2 রাত আত্মহত্যার কথা ভেবেছিলাম। আমি যত তোমার সাথে ভালো থাকার অভিনয় করি না কেন, আমি জানি আমার ভেতর কি চলে। তুমি আমার সামনে অভিনয় করো না, তুমি চোখের পানি ছড়াও। আরাফ, আমি তোমার স্ত্রী। চাপা থাকা কথাগুলো আমার সাথে তুমি শেয়ার করো, এভাবে নিজের ভেতরে পুষে রেখো না। মীরা আরাফকে অনেক কিছু বলতে লাগলো। আরাফ হাসি মুখে থাকতে থাকতে আরাফ মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলো, মীরা আমার হাসি খুশি থাকার সময় আমাকে চিন্তা করা শিখিয়েছে। আড্ডা, মজা বা মায়ের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর বয়সে আমাকে বাস্তবতা শিখিয়েছে। বাস্তবতার সাথে আমি লড়াই করছি মীরা। প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করি আর ভাবি, তাদের সিদ্ধান্তকে আমি হওয়ার আগে নিতে পারতো না? আমি হওয়ার পর
কেন এমন সিদ্ধান্ত নিল? কেন তাদের আমার 8 বছর বয়সের সময় তাদের মনে হইল একে অপরের জন্য তারা সঠিক না? তারা আমার কথা না ভেবে নিজেদের সুখের কথা ভাবলো। আমার কি দোষ ছিল মীরা? আমি তো আর সব পোলাপাইনদের মতো বাঁচতে চাইছিলাম। আমি তো বাস্তবতার ভিতর থেকে বাঁচতে চাই নাই। আবদার করার বয়সে কেন আমাকে হিসাব করা শিখতে হইল? আমার কি দোষ ছিল? কেন আমি একটা হ্যাপি ফ্যামিলি পেলাম না? আরব কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো। আরফের কথা শুনে মীরা যেন ভাষা হারিয়ে ফেল। মীরার আম্মু আয়াত আরফের জন্য ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আরফের কথা শুনে দুজনের চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরফ কান্না করতে করতে হেসে দিয়ে মীরাকে ছেড়ে দিয়ে বলল। আরফের কথা শুনে মীরা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কুল, আমার কোনো কষ্ট হয় না। আমি নিজেকে তো মানুষ ভাবি না, আমি একটা রোবট, বুঝতে পারছো? এই শরীরে এইসব কোনো ব্যাপার না, এইসব আমার কিছু মনে হয় না। আরে বউ, হাসো, হাসলে সুন্দর লাগে তোমাকে। আরফের কথা শুনে মীরা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কখনোই কষ্ট দিব না আরাফ। আমি তোমাকে আমার বুকের ভেতর রেখে দেব। তোমার বিরুদ্ধে পুরো দুনিয়া গেলেও আমি তোমার হাত কখনোই ছাড়বো না। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। আরব মীরার কথা শুনে আরব চোখে পানি গড়িয়ে পড়ার আগে আরব মুছে মীরাকে ছেড়ে দিয়ে কাতুকুতু দিতে লাগলো আর বলল, হাসো, কান্না করলে তোমাকে পচা দেখা যায়। মীরা হাসতে লাগলো। মীরার আম্মু আয়াত ফিক করে হেসে দিলে দুজন পিছনে তাকাতে আরব লজ্জা পেয়ে তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়ে বলল, আন্টি, আয়াত। দুলা ভাই, তুমি চাইলে তোমাকে হেল্প করতে পারি আপুকে কাতুকুতু দিতে। হিহি, দাও। দুজন আমাকে পাগল পাইছেন? দুজনকে কাতুকুতু দিব নাকি? আয়াত আরব হেসে দিল। মীরার আম্মু আরফের মাথায় হাত দিয়ে বলল, আরাফ, আমি তোমাকে জন্ম দিইনি, আমি তোমার শাশুড়ি। আমি হয়তো কখনোই তোমার মা হতে পারবো না, কিন্তু তুমি যদি চাও তুমি আমাকে আম্মু বলে ডাকতে পারো। আপনি তো আমার আম্মু হন আন্টি। আম্মু বলে আবার আন্টি কেমনে হয়ে গেলাম? সরি। আরব হেসে দিলে সবাই হেসে দিল। মীরার আম্মু বলল, মীরা, ও শরীরে লাগিয়ে দে, আমি আসছি। মীরার আম্মু চলে গেল। আয়াত আরফের দিকে তাকিয়ে বলল, বাহ দুলা ভাই, তোমার দেখি সিক্স প্যাক আছে। তুমি ডেলিভারি ম্যান হয়ে এমন শরীর বানালে কেমনে? আমার বন্ধুর জিম আছে, ওইখানে গিয়ে নিজের শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করতাম। ওইটার থেকে এমন হয়েছে। এই তুই যা, ওর দিকে নজর দিস না, খবরদার। আয়াত মুখ ভেঙচে দিয়ে চলে গেল। মীরা আরফকে বসিয়ে দিল। আরফ মীরাকে কোলে বসিয়ে দিলে মীরা আরফের ক্ষত জায়গাগুলো ক্রিম লাগিয়ে দিতে লাগলো। মীরা আরফের দিকে তাকিয়ে বলল, তোমার এত কষ্ট হচ্ছে? তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? না। থাকো, তোমার জন্য খাবার নিয়ে আসি। মীরা চলে গেল। খাবার নিয়ে আসলে দুজন খেয়ে নিল। 3 মাস পর। জান কখন আসবে? যাব না, রাগ করছি। আরে বাবা, আমার পরীক্ষা চলছিল, তাই আমি ওই মেয়ের সাথে কথা বলছিলাম। আয়াত ভুল বুঝেছে। ভালো করছে, ওই মেয়ের সাথে হেসে হেসে কথা বলো গা। দরকার পড়লে কলমের বস্তা দিয়ে সাহায্য করো। মেয়ের স্কেল বারবার তুলে দাও। আল্লাহ গো, আমায় ক্ষমা করো। ওই মেয়েটাকে আমি বোন বানিয়ে দিব, তাও রাগ করো না। বোন বানানো লাগবে না, বউ বানিয়ে নাও। আমি তো তোমাকে সময় দিতে পারি না। তোমার জন্য তো ওই মেয়ের সাথে ভাব জমাচ্ছ। যাও, ওই মেয়ের কাছে যাও। আল্লাহ, আমাকে উঠিয়ে নিয়ে যাও। ওই মেয়ের কাছে যাও, উঠিয়ে নেওয়া লাগবে না। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তুমি আসবে নাকি আমি যাব? আশা লাগবে না। আরফের ফোনে একটা SMS আসলে আরব বাইক নিয়ে সোজা স্টেশনে চলে গেল। আরব যেতে যেতে দেখে মীরা কারোর সাথে কথা বলছে। আরব দৌড়ে গিয়ে মীরাকে কোলে তুলে নিল। আরব মীরাকে কোলে তুলে ঘোরাতে লাগলো। মীরা লজ্জায় বলতে লাগলো, ওই মেয়ের কাছে যাও, উঠিয়ে নেওয়া লাগবে না, আশা লাগবে না। আরফ ছাড়ো, কি করছো? আরফ ছাড়ো, এতগুলো মানুষের ভেতরে কি করছো? আমার বউ। আরব আর কিছু বলার আগে সামনে থাকা ব্যক্তিটাকে দেখে আরব মীরাকে নামিয়ে দিল। মীরা আরবকে কিল খুশি দিল। আরব সামনে মানুষটার দিকে তাকিয়ে থাকলো। মীরা সামনে থাকা ব্যক্তিকে বলল, ম্যাম, আমার হাজবেন্ড আরফ, উনি খান গ্রুপের সিইওর ওয়াইফ। অনেক ভালো একজন ভদ্র মহিলা। হ্যালো মিস্টার আরাফ, আপনার কথা শুনতে শুনতে এখানে আসলাম। আপনার স্ত্রীর মুখে আপনার এত প্রশংসা শুনে আপনাকে দেখতে খুব মন চাইছিল। থ্যাংক গড, আপনাকে এভাবে দেখব কখনো কল্পনাই করি নাই। ম্যাম, চলে যেতে যেতে কথা বলি। মীরা আরফের আম্মু কথা বলতে বলতে যেতে লাগলো। আরব কিছু বলল না। বাইকের সামনে গেলে মীরা বলে ওঠে,
ম্যাম, আপনি চাইলে আমাদের সাথে বাইকে যেতে পারেন। আপনি তো বাইক ভ্রমণ পছন্দ করেন। মিস্টার আরাফ, আপনার কোনো সমস্যা হবে না তো? আরে ম্যাম, ওর কেন সমস্যা হবে? ও নিজেও খুশি হবে। আসেন। মীরা ড্রাইভারের কাছেও লাগেজ দিয়ে দিল। আরাফের আম্মু তার ড্রাইভারের কাছে লাগেজ দিয়ে দিল। দুইজন আরাফের বাইকে উঠলো। আরাফ বাইকের আয়নাতে ওর আম্মুর মুখখানা দেখার চেষ্টা করতে লাগলো। আরাফের আম্মু খেয়াল করলো বিষয়টা। আরাফের আম্মু কিছু বলল না। মীরা বলে ওঠে, কি ব্যাপার? এত আয়নাটা এইদিকে সেদিকে কেন দিচ্ছ? এইভাবে চালিয়ে অ্যাক্সিডেন্ট করবে নাকি? আরে আয়নাটা কেমন ময়লা হয়ে গেছিল তাই মুছলাম। ও। আরাফ সোহা ওর আম্মুর বাসার সামনে নামিয়ে দিতে আরাফ চলে যেতে নিবে, তখনই ওর সৎ ভাই বলে ওঠে, আরাফ ভাইয়া কেমন আছো? মীরা অবাক হয়ে গেল। আরাফকে জড়িয়ে ধরলে আরাফ কপালে চুমু দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আরাফের কথা শুনে ওর সৎ ভাই বলে ওঠে, এই মেয়েটা কে ভাইয়া? তোমার ভাবি। আরাফের কথা শুনে ওর সৎ ভাই মীরাকে সালাম দিল। মীরা উত্তর নিল। আরাফের আম্মু বলল, ভেতরে আসেন, চা খেয়ে যাবেন। ম্যাম, অন্য একদিন আসবো, আজকে আসছি। আরাফের আম্মু চলে যেতে নিলে আরাফ পিছন থেকে বলো, মা। আরাফের মুখে মা ডাক শুনে থমকে গেল। মীরা অবাক হয়ে তাকালো। আরাফের আম্মু পিছনে তাকিয়ে বলো, আমাকে বলছেন? আপনার শরীর ঠিক আছে কি? হুম। ও। আরাফ আর কিছু বলার সুযোগ না দিয়ে বাইক নিয়ে চলে গেল। আরাফের আম্মু চোখের পানি গড়িয়ে পড়ল। আরাফের সৎ ভাই বলে, ভাইয়া তোমাকে মা ডাকলো। আম্মু? হ্যাঁ চলো ভিতরে যাই। দুজন ভিতরে গেল। মীরা আরাফকে জড়িয়ে ছড়ে বলল, উনি তোমার মা? হুম। হাই হাই, আমি তো ওনার সামনে কত কিছু বলে ফেলেছি। আমার তো এখন ওনার সামনে যেতে শরম লাগবে। এত রাগ বাট আমার কথা সবসময় মাথায়। আমার কি হাজারটা জামাই আছে নাকি যে রাগ দেখালাম জামাইয়ের কাছে গেলাম? আমার একটা পিচ্চি হাজবেন্ড, যার উপরে রাগ দেখাবো, বকবো, কাছে আসতে দিব না, আবার নিজে বেহায়ের মতো কাছে গিয়ে আদর করব। হাসবে না? আমি রেগে আছি? ওকে, হাসবো। দাদিমার সাথে দেখা করে তোমার বাসায় যাব। ওকে। আরাফ মীরাকে নিয়ে ও দাদিমার কাছে চলে গেল। সবার সাথে সময় কাটিয়ে সন্ধ্যার দিকে দুইজন বাসায় চলে আসলো। দুইজন বাসায় ঢুকতে দুইজন অবাক হয়ে গেল। আরাফ দৌড়ে গিয়ে রাব্বির হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়ে বলল, এইসব কি করছেন? এই সরো, আমাদের মাঝে আসবে না। তোর অনেক দেমাগ, তাই না? তোর দেমাগ আমি ভেঙে ফেলবো। তোকে বিয়ে করে জীবনে বড় ভুল করেছি। আর যদি আমি মীরাকে বিয়ে করতাম তাহলে এত অশান্তিতে থাকতে হইতো না। মীরা একটা মানুষকে বুঝে, আর তুই আমার জীবনটা বন্দি পাখির মতো বানিয়ে দিয়েছস। কোনো স্বাধীনতা নাই। রুটি মতো চলতে চলতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। তুই খুব ভালো মানুষ। হ্যাঁ, তুই খুব ভালো মানুষ। হ্যাঁ, তুই একটা লুচ্চা। তুই আমার জীবনটা হেল করে ফেলছস। তোর জন্য আমি আমার বোনের মনে কষ্ট দিয়েছি। তুই আমাকে ভুল বুঝিয়ে তোর প্রেমে ফেলছস। কুত্তা লুচ্চা, আমি থাকতে তুই অন্য মেয়েদের সাথে নোংরামি করস? তোর কি মনে হয় আমি কিছু জানি না? মীরা, কখন এসেছিস? এইসব না দেখে দুইজন রুমে যাও। এইসব প্রতিদিনকার রুটিন, এসব দেখতে দেখতে আমরা এখন বিরক্ত। তোমরা যাও আরাফ। মীরার আম্মুর কথা শুনে আরাফ মীরাকে নিয়ে উপরে চলে গেল। রুমে যেতে আরাফ মীরাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে কিস করতে যাবে, সাথে সাথে মীরা বাধা দিল। আরাফ মীরার দিকে তাকিয়ে বলো, কি নিয়ে এত চিন্তা করছো? ওদের ভেতরে এত ঝামেলা, এইভাবে চলে ওদের ভেতরে ঝামেলা আরো বেড়ে যাবে। তো তুমি এখন কি করতে চাও? দেখো, ওরা যাই করুক, আমি চাই না ওদের মধ্যে কোনো ঝামেলা হোক। আমি ওদের নিয়ে আর আফসোস করি না, কারণ ওই আমার লাইফ থেকে না গেলে আমি কখনোই তোমার মতো একজন আমার লাইফে পেতাম না। এতে আমি অনেক খুশি। আমার মনে হয় ওদের এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না। ওরা তো আগে দেখাতো কত ভালোবাসা, লোক দেখানো ভালোবাসা এমন হবেই। এভাবে বলছো কেন? আমাকে জেলাস ফিল করার জন্য এমন করছে আমি জানি, বাট ওদের ভেতরে সম্পর্ক ভালো করা উচিত। তোমার ইচ্ছে, তোমার যেটা ভালো মনে হয় তাই করো। আমি আর কিছু বলবো না। 3 মাস পর আমার কাছে আসলো, এসে অন্যজনের চিন্তায় পড়ে আছে। থাকেন আপনি আপনার বোন আর এক্স নিয়ে। আরাফ কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। মীরা ডাকতে গিয়েও ডাক দিল না। আরাফ ফ্রেশ হয়ে বের হলে মীরা আরাফের দিকে ঠুটে গিয়ে কিস করতে আরাফ ইগনোর করলো। মীরা ভ্রু কুচকে তাকালে আরাফ ওর দিকে না তাকিয়ে খাটে শুয়ে থেকে ফোন চালাতে লাগলো। মীরা কিছু না বলে রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। আরাফ নিচে চলে গেল। নিচে গেলে মীরার আম্মু বলল, আরাফ, তোমার পরীক্ষা কেমন হলো? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ধন্যবাদ আম্মু।
আপনার জন্য আবারও পরীক্ষা দিতে উৎসাহিত পেয়েছিলাম। মা হয়ে ছেলে উৎসাহিত করব, এইটাই তো স্বাভাবিক। আরে আরাব বাবাজি, কেমন আছো? হ্যাঁ, তোমার তো কোনো খোঁজ খবর নাই। শাশুড়ির সাথে দেখা করে চলে যাও। শ্বশুর আব্বুকে মনে হয় পছন্দ না, বুঝি বুঝি। মীরার আব্বুর কথা শুনে আরব ফিক করে হেসে দিয়ে বলো, যাক বাবা, আম্মু আপনি আব্বুর খবর রাখি না, ওনার কথা জিজ্ঞেস করতাম না। হ্যাঁ, করতে তো। কি শুনলেন? আমাকে শুধু শুধু ভুল বুঝেন। আরাফ মীরার আব্বু আম্মু হাসাহাসি করছিল, তখনই আতিয়া দৌড়ে এসে আরাফকে জড়িয়ে ধরলো। আরাফ আতিয়াকে জড়িয়ে ধরে বলো, কেমন আছো? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ছোট ভাই আয়েশা, কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি তাই আতিয়া, তুমি A+ পাইছো? হ্যাঁ ভাইয়া। গুড গার্ল। আরাফ সবার সাথে বসে গল্প করতে লাগলো। মীরা নিচে এসে আরাফের আব্বু আয়েশাকে সালাম দিল। দুজনের পাশে বসে পড়লো। মাহি বলে ওঠে, ফুপা, আপনি তো ওই নতুন প্রজেক্টের জন্য পার্টিতে কি যাবেন? আমাদের ইনভাইট করেছে। মীরা, তোমার কি অবস্থা? ভালো। আরাফ ফোন থেকে চোখ সরাতে রূপা ভিতরে ঢুকে বলল, তোমার সাথে আমার কথা আছে। হুম। আমার দিকে তাকাও। ওকে, তাকালাম, বলো। আরাফ রূপার দিকে তাকাতে রূপা আরাফের দিকে তাকিয়ে বলো, রাকিব কোথায়? তোমার জানার প্রয়োজন নাই। আরাব, আমার কথার উত্তর দাও। আমাকে রাখিও না আরাব। রাকিব কে? আর এমন করছো কেন? চুপ কর তুই, আমরা কথা বলছি, কোনো কথা বলবি না। আরাব, আমার প্রশ্নের উত্তর দাও। আরাফ রূপার দিকে না তাকিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। রূপার আগে আরাফের কলার ধরে তুলে বলল, তোমার সমস্যা কোথায়? তুমি মীরাকে বিয়ে করেছো, আমি একবারও কি তোমাকে কিছু বলেছি? তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো? রূপা, কি হয়েছে? মীরা, ওকে বলতে বলো রাকিব কোথায়। আমাকে রাগাতে না করো, আমি কিন্তু ওর লাইফটা শেষ করে দেব। আরাফ, রাকিব কে আর সে কোথায়? আরাফ রূপার হাত ধরে সরিয়ে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই চমকে উঠলো। রাব্বি রেগে আরাফকে মারতে যাবে, আরাফ হাত ধরে পিছনের দিকে ঘুরে ধরে থাকলো। রূপা গালে হাত দিয়ে কান্না মাখা কণ্ঠে বলল, রাকিব কোথায় আরাব? রূপার কান্না দেখে আরাফ বলে ওঠে, ভাই বোন নিজেদের কি ভাবো? তোমার ভাই একটা তোমার শালিকার লাইফ নিয়ে খেলছে, আর তুমি আমার বন্ধুর পিছনে লাগছো। রূপা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো। রাব্বি রেগে গজগজ করতে করতে লাগলো। আরাফের পায়ে ধরতে যাবে, সাথে সাথে আরাফ সরে দাঁড়িয়ে বলল, আরে ওঠো, কান্না বন্ধ করো। আরাফ কথাটা বলে রাব্বিকে ধাক্কা দিয়ে মাহির কাছে ফেলে দিল। মাহি ধরে ফেল। আরাফ রূপাকে বলল, ওঠো, রাকিব সুস্থ আছে? হ্যাঁ, ভালো আছে। এখন কান্না কেন করো? আমার বন্ধু না তোমার সাথে? বললাম না আতি আছে দেখে। নিজে বুঝে নাও কি বলছি। জেলে দিতে চাইছো, তাহলে এখন আবার আমার পা ধরতে আসো কেন? রাকিব কোথায়? এইসব জানার কি দরকার? রাকিব কোথায় এইসব জানার কি দরকার? আবার বলো, তাকে ভালোবাসো? মেয়ে মানুষকে বোঝা বড্ড কঠিন। কান্না বন্ধ করো। ঠিকানা সেন্ড করে দিয়েছি। রূপা SMS দেখে খুশি হয়ে আরবকে ধরতে যাবে, সাথে সাথে আতিয়া হাত ধরে মধ্যে দিয়ে দিলে। আতিয়াকে ধরলে সবাই মিটিমিটি হাসতে লাগলো। রূপা আরাফের গালে হাত দিয়ে বলো, ধন্যবাদ দেবরজি। বাহ বাহ, এত উন্নত জান। ভাবি ভালো থাকবেন। আর আমাকে অনেক খুঁজছেন, সব খবর আমার কাছে আছে। রাকিব নিজেও জানে। আর আপনি কই যান সব জানা আমাদের। আমার উপরে দুইজন নজর রাখছো। বন্ধুর বউ বলে কথা। ফাজিল আর রাব্বি ভালো হও। রূপা দৌড়ে চলে গেল। মীরা ডাক দিতে গেলে আরাব বলে ওঠে, ডাক দিও না, যেতে দাও। সবাই তো আর তোমার মতো না। আমার বোন আবার কি করলো? আপনি তো একজন ভালো মানুষ। সব নাটের গুরু তো আপনি। কি হয়েছে আরাব? আম্মু, পরীক্ষার হলে একটা মেয়ে আমার সাথে পড়ছিল। একসাথে পরীক্ষা দিচ্ছে একই সাথে, তাহলে মানুষ কি একটু একটু দরকারে কথা বলতে পারে না? কলম কালি ফুরিয়ে গেছিল, তাই একটু দিয়েছিলাম। আর আমার প্রাণপ্রিয় শালিকা গোয়েন্দা, এইসব তার বোন কে বলছে? আর তার বোন তো কিছু বলার নাই, অথচ আমি ওই মেয়েকে খালা বানিয়ে রাখছি।
আরাফের কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহি হাসতে হাসতে বলল, কি খালা, দিন শেষে আপু তুমি ভাগ্যবতী যে আরাফের মতো হাজবেন্ড পেয়েছো। আরাফকে আমার সহ্য হইতো না, কিন্তু এখন আমি তোমাকে বলছি, আরাফকে ভুল বুঝো না, ও তোমার প্রতি অনেক লয়াল। আপু, তোমার ভাগ্য আসলে অনেক ভালো যে একটা লুচ্চার থেকে বেঁচে গেছো। মাহির কথা শুনে মীরা বলে ওঠে, আমি কেন ওকে ভুল বুঝবো? আমি জানি ওই কেমন। ওই আমার সামনে যদি এমন কিছু করে তাও আমি বিশ্বাস করব না। মাঝে মাঝে অভিমান, রাগ দেখানো ভালো, এতে ভালোবাসা বৃদ্ধি পায়। মীরা কথাটা বলে সামনের দিকে তাকাতে লজ্জা পেয়ে গেল। ওর আব্বু আম্মুর সাথে আরাফের আব্বু এসাকে দেখে আরাফ মাহির দিকে তাকিয়ে বলো, মেজো আপু কিছু মনে করো না, রাব্বি ভাইকে আমি পছন্দ করি না, কিন্তু একটা কথা বলি, আপনি যে ওনাকে লুচ্চা বলছেন, এইটা ওইটা, আপনি কি খুব ভালো মানুষ? আপনি নিজেই কেমন মানুষ? আপনি যদি এত ভালো মানুষ হইতেন তাহলে নিজের স্বামীকে প্রতিনিয়ত ছোট করতেন না। রাব্বি ভাইকে অনেক প্যারা দেন। আপনি একবারও কি রাব্বি ভাইকে বোঝার চেষ্টা করছেন? কখনই করেন নাই। ওনাকে এমন হতে বাধ্য আপনি করছেন। আরাফ, আমি কি করছি? হ্যাঁ, ও এমন কাজ করবে আমি কি বলতে পারবো না নাকি? আচ্ছা বুঝলাম, সব দোষ রাব্বি ভাইয়ের, বাট তাকে বিয়ে কেন করলেন? যে আপনার বোনের সাথে রিলেশন করেছিল বিয়ের দিনে, সেই আপনাকে বিয়ে করলো। আপনার মাথায় কি একবারও আসে নাই যে মানুষটা আমার বোনকে ঠকাচ্ছে? সেই যে আমাকে ঠকাবে না তার কোনো গ্যারান্টি কি? আপনি তো সব জেনে শুনে ওনাকে বিয়ে করছেন। নিজে ভালো হন, তারপর অন্য কাউকে ভুল ধরেন। আরাফের কথা শুনে মাহি রেগে বলে ওঠে, আমার আপুকে সহ্য হইতো না। ছোটবেলা থেকে আপু সব সময় জিতে চায়, সব দিকে সেই জিতে চায়। প্রতিবার শুধু আমি হেরে যাই। ছোট থেকে আমার মা বাবা আমার থেকে তার বড় মেয়ে আর ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতো। আমাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করতো না। সব জায়গায় খালি আপু আর আয়াত। ওদের কারণে আমি সবার খারাপ হই। ওদের জন্য আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। তাই আমি ইচ্ছে করে ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করি, যাতে ও হেরে যায়। ও আমার মতো তিলে তিলে শেষ হয়ে যায়। কিন্তু ওর ভাগ্য সব সময় ভালো। তুমি আসলে ওর লাইফে সব জায়গায় শুধু আমি হেরে যাই। মাহির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহির আম্মু রেগে থাপ্পড় মারতে যাবে, আরব সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মীরার আম্মু বলে ওঠে, আরাফ সরো, এই এত খারাপ মীরার ক্ষতি ও চায়। ওই কি বোন নাকি শত্রু? আন্টি শান্ত হন, এখানে আপনাদের দোষ আমি নিজেও দেখেছি। ওই 7 দিন আপনি মাহি থেকে আয়াত মীরার কথা বেশি বলতেন, ওদের প্রতি বেশি আগ্রহ, কিন্তু মাহি আপুর দিকে তেমন আগ্রহ আমি দেখি নাই। দেখলে শুধু শ্বশুর আব্বুকে দেখেছি। কি বলতে চাচ্ছ তুমি? ও আমার পেটের সন্তান। 3 জনকে আমি জন্ম দিয়েছি। 3 জনের প্রতি ভালোবাসার সমান। মাহি ছোট থেকে রাগী জিদ্দি। ওর ব্যবহারে ওকে বকাঝকা করতে হয়েছে। ওই নিজে ছোট থেকে মীরাকে আঘাত করত। মীরা ওকে অনেক ভালোবাসে। ওই সব সময় মাহি কথা ভাবতো। আমি তো জানি কে কি করে। ওই প্রতিবার মীরাকে আঘাত করার চেষ্টা করেছে। ওর চোখে আমি কখনোই মীরার জন্য ভালো কিছু দেখিনি। হ্যাঁ, চেষ্টা করছি। তোমরা আমাকে বাধ্য করছো। আপুর মতো আমাকে তোমরা ভালোবাসলে আমার তো এসব করা লাগতো না। তুই সব কিছুতে বেশি বুঝোস। মীরাকে যা দিয়েছি তা তোকে দিয়েছি। তুই যদি ভুল বুঝে থাকোস সেখানে আমার কি করার? আমরা কি করতে পারি? মীরা তোকে, আয়াতকে আমার থেকে বেশি আগলিয়ে রাখছে। ছোটবেলায় তোর জন্য মীরা নিজের জীবন বাজি ধরে তোকে বাঁচিয়েছিল। মীরা তোর আড়ালে ওই তোর জন্য কি করে নাই আমি সব জানি। তুই ওকে ভুল বুঝেছিস। ওকে কখনো কিছু বলার সুযোগ দেস নাই। তোকে একবার ধাক্কা দিয়েছিল, মাথায় অল্প আঘাত পেয়ে রক্ত দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছিলি। সেদিন তুই জানোস ওই কেন তোকে ধাক্কা দিয়েছিল? সাপ কামড় তুই খাইতি। তোকে বাঁচাতে গিয়ে নিজে কামড় খেয়েছিল। কি সেদিন আপুকে সাপে কামড় দিয়েছিল? হ্যাঁ, ওর আগে তোর বেস্ট ফ্রেন্ডকে মারছিল। ওই ছেলেটাই তোকে নষ্ট করার জন্য প্ল্যান করেছিল। সেইটাই মীরা জেনে ওর ফ্রেন্ডদের মেরেছিল। সেখানেও তুই ভুল বুঝছস। মীরা প্রতিটা পদে পদে তোকে বাঁচিয়েছে, আর তুই
প্রতি পদে পদে ওকে ভুল বুঝেছিস। মীরার আম্মুর কথা শুনে মাহি মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে বলল, আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সব সময় ভুল বুঝেছি। তোমাকে আমি আঘাত করেছি। তুমি আমাকে মারো, আমি অনেক খারাপ। মাহি মীরার হাত ধরে নিজেকে মারতে লাগলো। মীরা মাহিকে শান্ত করে বলল, শান্ত হো, আমি তোদের উপরে কখনোই রাগ করি না। তোরা ছোট ভুল করতে পারিস, এসব আমি কিছু মনে করি না। আম্মা, আপনি আমাকে ভুল বুঝেন। আপনার মেয়ে শুধু শুধু রাগ দেখায়, আমি কোনো কিছু করি নাই। ওই শুধু শুধু আমাকে ভুল বুঝছে। আমার বেস্ট ফ্রেন্ড সাথে দেখা হয়েছিল, ওই বিয়ে, তাই আমাকে দাওয়াত দিতে এসেছিল। ওর সাথে রাগ থাকায় তাই আমি আর রাগারাগি করছিলাম, তাতে ওই আমার হাত ধরছিল। মীরা, তুমি সুইটিকে চেনো না? ওর বিয়ে কবে হইল? সোমবারে হয়েছে। আরে, রাব্বির সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওরা অনেক ভালো ফ্রেন্ড, এর বাহিরে কিছুই না। ওই মেয়েটার তো বয়ফ্রেন্ড আছে। ওর বয়ফ্রেন্ড বিয়ে করছে, বাট এই তোমার বোন বিশ্বাস করে না। ক্লাবে ওই মেয়েটা কে ছিল? ওর সাথে ক্লোজ হয়ে বসে থেকে কি বলতে চাও? আমার কাজিন সাফিয়া। মীরা ওকে চেনে, ওর অভ্যাস ওই রকম মীরার সাথেও লাগছিল। মীরাকে জিজ্ঞেস করো। শোন বোন, সাফিয়া সুলতানা, এই দুইটা মেয়ে চিপকে থাকার অভ্যাস। আগে সত্যিটা যাচাই করে নিবি বোন, তুই যথেষ্ট বড় হয়েছিস। মাহি রাব্বির দিকে তাকিয়ে বলল, সরি। আমিও দুঃখিত, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। দুজন মিল হয়ে গেলে সবাই খুশি হয়ে গেল। আর ফোনের দিকে তাকিয়ে সোফায় বসে কারোর সাথে SMS করতে লাগলো। সবাই নিজেদের মতো কথা বলতে লাগলো। 3 দিন পর মীরা আরাফকে কল দিতে লাগলো। আরাফ রিসিভ করতে, আরাফ তুমি কল কেন ধরছো না? তোমার সমস্যা কি? তুমি সে যে গেছো আর খবর নেই, ফোন ধরছো না, কাহিনী কি? ব্যস্ত আছি, বাই। আরাফ কথাটা বলে কল কেটে দিল। মীরার আগে গজগজ করতে লাগলো। আয়েশা বলল, মীরা, চলো, সবাই রেডি হয়েছে, বের হতে হবে তো নাকি? আরাফ কি বললো, আসবে না? জানি না, চলো। মীরা আয়েশার সাথে নিচে গেল। সবাই মিলে পার্টিতে চলে গেল। মীরা গেলে আরাফের আম্মু মীরাকে দেখে কাছে আসলো। আরাফের আব্বু আয়েশা অবাক হয়ে গেল। আরাফের আম্মু আসলে মীরা বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আসো আমার সাথে। আরাফের আম্মু মীরাকে নিয়ে চলে গেল। আরাফের আম্মু তার হাজবেন্ডের সামনে নিয়ে গিয়ে বলল, এইটা আরাফের ওয়াইফ। আরাফের আম্মুর কথা শুনে মীরা সালাম দিলে আরাফের সৎ বাবা বলল, মীরা চৌধুরী। আরাফের সৎ মা মীরার সাথে হেসে কথা বলতে লাগলো। পার্টি শুরু হয়ে গেলে আরাফ আসলে স্টেজে আরাফের সৎ বাবা বলল, এই পার্টিটা আমার ছোট ছেলের বার্থডে, সবাই জানেন। আপনাদের আজকে আমার আরেকটা ছেলের পরিচয় করিয়ে দিব। সবাই অবাক হয়ে গেল। সবাই কানাঘুষো করতে লাগলো। আরাফের সৎ আব্বু বলে উঠল, সবাই অবাক হচ্ছে। ওয়েট, আমি আমার বড় ছেলেকে ডাকছি, কামেন। ওর সৎ আব্বুর কথা শুনে আরাফের আম্মু আরাফের হাত ধরে স্টেজে নিয়ে আসলো। সবাই অবাক হয়ে গেল। মীরার দিকে হাত বাড়ালে মীরা উঠে পড়ল। এইটা আমার বড় ছেলে আরাফ খান, আর আমার ছেলের বউ মীরা চৌধুরী, যাকে মোটামুটি সবাই চেনেন। সবাই অবাক হয়ে গেল। আয়েশা আরাফের আব্বুর হাত ধরে বলো, তাহলে SA গ্রুপের মালিক তোমার এক্স ওয়াইফের হাজবেন্ড? জিতে গেছে। তাহলে উনি আরাফের মা? তাই তো দেখছি। সবাই কানাঘুষা করতে লাগলো। সবাই আরাফের সাথে কুশল বিনিময় করতে লাগলো। আরাফ সবার সাথে পরিচয় হয়ে নিল। তারপর সবাই মিলে কেক কাটতে লাগলো। মীরার আব্বু আম্মুর সাথে আরাফের সৎ বাবা ওর আম্মু কুশল বিনিময় করে কথা বলতে লাগলো। তারপর সবাই খাওয়া দাওয়ার সাথে আরাফের সৎ বাবার সাথে ব্যবসায়ীর ব্যাপারে কথা বলতে লাগলো। পার্টি শেষ হয়ে গেলে সবাই চলে গেল। আরাফের আব্বু চলে যেতে নিলে আরাফের সৎ বাবা বলে ওঠে, আজ এখানে থেকে যান, সবাই আড্ডা দিব। আমি আপনাকে চিনি। বস? আমাকে বস বলার দরকার নাই, এখানে অফিসের কোনো কথা না। চলেন, আসেন। ভাবি, আম্মু, আসো। তিনজন সবার সাথে বসে কথা বলতে লাগলো। আরাফের দিকে মীরা তাকে রাগী লোক নিয়ে তাকালে আরাফ বলে ওঠে, ছোট আম্মু। আমাকে বলছো? হ্যাঁ, আজ থেকে আমি আপনাকে ছোট আম্মু বলবো, আর ওনাকে আমি ড্যাড বলে ডাকছি। আমি আর কারোর সাথে অভিমান রাগ করে নাই। আজ থেকে আমার 2টা আব্বু 2টা মা। আমি অনেক খারাপ ব্যবহার করছি, ক্ষমা করে দিয়েন। আমাকে ক্ষমা করে দিস বাবা। আজ থেকে এইসব রাগ অভিমান বাদ, আজ থেকে সবাই মিলেমিশে থাকবো। আরাফের আম্মুর দিকে তাকিয়ে ওর আব্বু বলো, আই এম সরি।
দুজনে কথা বলে হেসে দিলে সবাই ওদের কথা মানে বুঝতে না পারলেও ওদের হাসি দেখে সবাই হেসে দিল। আরব বলে ওঠে, ড্যাড, মা, আব্বু আব্বু, আমি আর মীরা আসছি। ড্যাড, আমি তো জানেন। ও হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, চলে যাও, আমার তো খেয়াল ছিল না। দুইজনের কথা শুনে অবাক হয়ে তাকালো। আরাফের আম্মু বলল, দুইজন আবার কি প্ল্যান করছো? ওইটা আমাদের সিক্রেট ব্যাপার, চলে যাও। আরাফ মীরাকে সবার সামনে কোলে তুলে নিলে সবাই ভেবাচাকা খেয়ে গেল। আরাফ হাসি দিয়ে বলল, বউ রাগ করছে তাই লজ্জা দেখে লাভ নাই, ভালো থাকেন। আরাফ কথাটা বলে মীরাকে সাথে নিয়ে চলে গেল। মীরার আব্বু আম্মুর সাথে ওর আব্বু আম্মু সবাই মিঠে মিঠে হাসতে লাগলো। আরাফ বাইকে বসিয়ে দিলে মীরা বলল, লজ্জা শর্মের মাথা খাইছো নাকি? 3 দিন কেন আমার সাথে এমন করলে? আরাফ কিছু না বলে সোজা মীরাকে নিয়ে চলে গেল। বাইক থামিয়ে মীরার চোখ ধরে কোলে তুলে নিয়ে গেল। মীরার চোখ খুলে দিলে মীরা অবাক হয়ে গেল। মোমবাতি আর ফুল দিয়ে সুন্দর করে রুমটা সাজানো, খাটটা গোলাপ ফুল দিয়ে সাজানো। মীরা পিছনে ঘুরে তাকাতে সাথে সাথে আরাফ হাঁটু গেড়ে বসে ডায়মন্ড রিং দিয়ে বলল, আমাকে ভালোবেসে থাকলে এইটা গ্রহণ করে নেন, আর ভালো না বাসলে গলা টিপে দেন। আরাফের কথা শুনে ফিক করে হেসে দিয়ে হাত বাড়িয়ে দিলে রিং পরিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ আমার ফিউচার বাচ্চার আম্মু। আই লাভ ইউ টু আমার ফিউচার বাচ্চার বাবু। বাট এইসব কেমনে কি? আর তুমি 3 দিন ধরে আমাকে ইগনোর কেন করলে? হি হি, তুমি বলেছিলে একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বাড়ে, তাই একটু রাগিয়ে দিলাম এই সারপ্রাইজ দিব বলে। ওরে ফাজিল রে, তুমি 3 দিন কই ছিলে? দাদিমার কাছে ড্যাড এসেছিল, আমাকে সেই নিয়ে যায়। পরে উনি আমাকে আম্মুর ব্যাপারে অনেক কিছু বলছে। পরে সব কিছু ভেবে দেখছি যা হওয়ার হয়ে গেছে, মেনে নেওয়া ভালো। তাই আমি একদিন ওইখানে ছিলাম। দাদিমা আমাকে দুইজনের ব্যাপারে অনেক কিছু বলছে, তাই সব ভুলে সব মেনে নিয়েছি। একবার বলার প্রয়োজন মনে করলে না? আমার মাথা ঠিক ছিল না, আমার কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছে ছিল না। বিকালের দিকে ড্যাডের সাথে তোমাকে নিয়ে কথা বলছিলাম, তখনই আমাকে টাকা দিয়ে বলে রাগ ভাঙানোর সব টেকনিক বলে দিল। আমিও কাজে লাগিয়ে নিলাম। উনি মানুষ হিসেবে চমৎকার। বাহ, বাট আমার রাগ কমে নাই। ওকে আসো, আমি রাগ ভাঙাই। আরব কথাটা বলে এগিয়ে যেতে নিলে মীরা পিছিয়ে যেতে লাগলো। খাটের সাথে ধাক্কা খেলে সাথে আরব ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে মীরা লজ্জায় বলে ওঠে, একদম আসবে না, আমি কিন্তু রাগ করেছি। তাই দেখি কেমন রাগ। আরব কথাটা বলে মীরার উপরে ঝাঁপিয়ে পড়লো। মীরাও আরফের উপরে ঝাঁপিয়ে পড়লো। বাকিটা ইতিহাস সমাপ্ত। হ্যালো ভিউয়ার্স, প্রতিদিন ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে আমাদের প্রিয় ফিলিংস চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।